সাথে থাকতে হবে, তাহলে আসলে আমরা বেসিক ডেভেলপমেন্ট ক্লাসগুলো স্পেশালি নিব। এবং আমাদের যে পেইড প্রোগ্রামের যারা স্টুডেন্ট, অনেকে আজকের ক্লাসটা করতেছো, তোমাদের এখানে মনে আশঙ্কা নেওয়ার কোনো প্রয়োজনই নাই যে বেসিক ডেভেলপমেন্ট এবং আমাদের ক্লাসগুলোর মধ্যে তফাৎ কি। আসলে মেইনলি যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা বেসিক ডেভেলপমেন্ট যে ক্লাসগুলো রয়েছে আমাদের, এই বেসিক ডেভেলপমেন্ট ক্লাসে তোমাদেরকে পুরো ধারণাটা দেওয়া হবে। ঠিক আছে, যে একটা রাইটিং আসলে কি রিলেটেড এবং এটার কি কি সিস্টেম রয়েছে সে সম্পর্কে একটা পুরো ধারণা, পুরো একটা গাইডলাইন তোমাদেরকে প্রোভাইড করা হবে। এটা হচ্ছে আমাদের বেসিক ডেভেলপমেন্ট এই ক্লাসগুলোতে। এবং একই সাথে যেটা করা হবে সেটা হচ্ছে যে আহ, একজন লাভ রিয়াক্ট দিতেছো, থ্যাংক ইউ তোমাকে অনুপ্রাণিত করার জন্য। আচ্ছা, যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে আহ, এই যে বেসিক ডেভেলপমেন্ট এই ক্লাস, এটার পাশাপাশি যারা পেইড গ্রুপে আমাদের থাকবে তাদের কিন্তু ডিটেলস ক্লাস হবে। ঠিক আছে, তো তোমরা আজকের ক্লাস করলে বুঝতে পারবা যে ডিটেলস ক্লাস কেমন হবে এবং বেসিক ডেভেলপমেন্ট ক্লাসগুলোও কেমন হবে। একই পাশাপাশি যে বিষয়টা তোমাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে যে অবশ্যই তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা এখানে, তাহলে তারা আসলে ক্লাসে যুক্ত হতে পারবে খুব দ্রুত। এবং আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রিমিয়াম ক্লাস যেগুলা, তোমরা চাইলে আমরা আমাদের প্রিমিয়াম ক্লাসগুলোও কিছু কিছু ক্লাস যেগুলো টপিক অনেক বেশি কঠিন সেগুলো আমরা হচ্ছে লাইভে ফ্রিতে চালাই দিব। আর একটা যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের দেখা গেছে ইমপ্রুভমেন্ট নিয়ে তোমাদের অনেক মানে প্রশ্ন মনে ঘুরপাক খায়। তো আমরা আসলে ইমপ্রুভমেন্ট বা ইমপ্রুভমেন্ট যেটাই বলি না কেন, এটা নিয়ে আমরা খুব ভালো মতো কথা বলবো আজকের ক্লাসে। হ্যাঁ, কাজেই যারা আসলে ক্লাসটা মিস করে ফেলবা তারা অনেক কিছুই মিস করে ফেলবা, এবং যারা ক্লাসটা করবা শেষ পর্যন্ত থাকবা আমাদের সাথে, তারা আশা করছি আজকে অনেক কিছু সাথে করে নিয়ে যেতে পারবা, মানে অনেক তথ্য সম্পর্কে জানতে পারবা। এই আর কি। ইভেন যারা ফার্স্ট ইয়ারের আছো, অনেকে ফার্স্ট ইয়ারের হয়তো বা এখানে আসলে যুক্ত হতে পারো আমাদের সাথে। এবং ফার্স্ট ইয়ারের যারা যুক্ত হচ্ছ তাদের ক্ষেত্রে বলে রাখি, তোমরা ভিডিওর একদম শেষের দিকে আসবা, তখন আমাদের কোশ্চেন আনসার একটা পর্ব থাকবে। এবং ভিডিওটা শেষ হবে মোটামুটি, এখন কয়টা বাজে, এখন হচ্ছে 10টা 20-এর মতো। তো ভিডিওটা মোটামুটি 11টার মধ্যে আমরা শেষ করার ট্রাই করব। এবং এই 11টার সময় যদি তোমরা আসো তাহলে তোমাদের যে মনের প্রশ্নগুলো সেগুলো চাইলেও আমাকে করতে পারো, এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে ডিসকাস করব। ওকে, আশা করছি আমার ভয়েস ক্লিয়ার। আমার ভয়েস যদি ক্লিয়ার হয় একটু কষ্ট করে আমাকে জানতে হবে যে আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং ডিসপ্লেটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। ওকে, আমার এখানে তো ক্লিয়ার শোনা যাচ্ছে, তোমাদের ওখানে কি ক্লিয়ার দেখা যায় এবং শোনা যায়? একটু জানাতে হবে আমাকে যে ভিডিওটা আসলে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না, একটু জানাতে হবে। ওকে, মাসুমা আক্তার বলছে ক্লিয়ার। ঠিক আছে তাহলে। আম, ধন্যবাদ সবাইকে, ফ্রেন্ডদেরকে মেনশন করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যারিস্টটলের পয়েটিক্স নিয়ে আলোচনা করব। এবং অনেক দিন পর লাইভ ক্লাস, একটা দীর্ঘ বিরতির পরে আবারও কামব্যাক করে, এবং কামব্যাক করার সাথে যারা রয়েছে তারা জানোই, মানে দেখেই হয়তো বুঝতে পারতেছো যে আমাদের সেট আপ থেকে শুরু করে আমাদের পড়ানোর স্টাইল সবকিছুই আমরা চেঞ্জ করেছি, এবং তোমাদের প্রয়োজনে আমরা সর্বদাই আমাদের সবকিছু চেঞ্জ করতে বাধ্য। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যারিস্টটলের পয়েটিক্স। যদি কোনো ধরনের কোনো প্রবলেম লাইভে দেখা দেয়, আমি আমার যেই ফোনটা আছে সেটাকে অফ করে দিচ্ছি। যদি লাইভে কোনো ধরনের কোনো প্রবলেম হয় আমাকে পার্সোনালি তোমরা মেসেজ করতে পারো, অথবা আমাদের যে গ্রুপ থেকে তোমরা এখানে জয়েন করেছো সেই গ্রুপে আমাকে হচ্ছে যে একটু জানাই দিবা। হ্যাঁ, নক দিলে আমি আসলে বুঝতে পারবো। ওয়েল, তাহলে আমি ক্লাসে চলে যাচ্ছি সরাসরি। আজকের ক্লাসে আমরা আলোচনা করছি অ্যারিস্টটলের পয়েটিক্স নিয়ে। আর ক্লাসের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, ঠিক আছে, যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, এই প্রশ্ন উত্তরগুলো আমরা একদম শেষে নিব। কাজেই তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। শেষে গিয়ে তোমাদের আমি যখন আস্ক করবো যে এখন কোশ্চেন করতে হবে, তখন আসলে তোমরা কোশ্চেন করবা। ঠিক আছে, তাহলে আমি আসলে ঠিকভাবে আনসার দিতে পারবো। ওকে, তো যেই ব্যাপারটা সেটা হচ্ছে অ্যারিস্টটলের পয়েটিক্স নিয়ে যদি আলোচনা করতে যাই আমরা, পয়েটিক্স জিনিসটা কি আগে সেটা বুঝতে হবে। পোয়েটিক্স যেটা সেটা আসছে হচ্ছে পোয়েট্রি থেকে। ঠিক আছে, পোয়েট্রি থেকে আসছে, এই পোয়েট্রি নিয়েই যত কাহিনী আর কি। তো পোয়েটিক্সের ব্যাপারে প্রথমত যেই ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের কার পোয়েটিক্স এটা বুঝতে হবে। এটা হচ্ছে অ্যারিস্টটলের পোয়েটিক্স, তাই না? অ্যারিস্টটল যে ছিল সে হচ্ছে প্লেটোর ছাত্র ছিল। তোমরা কি জানো যে অ্যারিস্টটল কার ছাত্র ছিল? প্লেটোর ছাত্র ছিল। এবং এই যে অ্যারিস্টটল প্লেটোর ছাত্র ছিল এক সময়,
প্লেটো এই পোয়েট্রি সম্পর্কে একটা কথা বলছে, এবং সেই কথাটা হচ্ছে এমন যে পোয়েট্রি হচ্ছে একটা ভ্রান্ত জিনিস, বা পোয়েট্রি হচ্ছে যেটা করে সেটা হচ্ছে কপি অফ কপি। ঠিক আছে, কপি অফ কপি, পোয়েট্রিকে উনি এটা বলছে। এটার মানে হচ্ছে পোয়েট্রি এমন একটা জিনিস যেটা বাস্তব জিনিসগুলোকে কপি করে। ঠিক আছে, বাস্তবে যে জিনিসগুলো আমাদের হয় সেগুলোকে কপি করে, অনুরূপ একটা জিনিস তৈরি করে ফেলে। এটা আসলে উনি এখানে বলছে যে পোয়েট্রি হচ্ছে একটা কপির ভার্সন, একটা ভার্সন পোয়েট্রি। এই বিষয়টা উনি আসলে বলছে। অ্যারিস্টটল যেটা করছে সেটা হচ্ছে তার পোয়েটিক্স গ্রন্থের ভিতরে উনি বলছে যে না, পোয়েট্রি কোনো কপির কপি না। পোয়েট্রি হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষের যে ইমাজিনেশন পাওয়ার থাকে, ঠিক আছে, ইমাজিনেশন পাওয়ার থাকে, এই ইমাজিনেশন পাওয়ার বা এই ইমাজিনেশন পাওয়ারের মাধ্যমে মানুষের মধ্যে যে সৃজনশীলতা রয়েছে। আমার হ্যান্ডরাইটিং খুব একটা ভালো না, কাছেই এটা নিয়ে কেউ আসলে কোনো ধরনের মন্তব্য করবো না। কিছু না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবা, আমি বুঝাই দিব। তো এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে ইমাজিনেশনের যে ব্যাপারটা, সেটা সেটার মাধ্যমেই কিন্তু মানুষের মধ্যে সৃজনশীলতা তৈরি হয়। যারা টুকটাক লেখালেখি করো, যারা টুকটাক কবিতা বা বিভিন্ন কিছু লিখো, তারা তোমরা কিন্তু আসলে জানো যে যে কোনো একটা লেখা লিখতে গেলে আসলে কপি করলেই হয় না, সেটাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে হয়। দ্যাট মিনস পোয়েট্রির কথা যদি বলি, দেখো পৃথিবীতে সব জিনিসই এক্সিস্ট করে। ঠিক আছে, সব জিনিসই পৃথিবীতে কি করে, এক্সিস্ট করে। কিন্তু কয়টা জিনিস পৃথিবীতে লিভ করে বলতো, বা লিভিং করে? খুব কম জিনিস পৃথিবীতে লিভিং করে। সাহিত্য বিষয়টা আগে বুঝতে হবে তোমাকে, তাহলে তুমি এই যে পোয়েটিক্স বা যেটা বলতেছি সেটা আসলে খুব ভালো মতো বুঝতে পারবা। তো এক্সিস্ট করা এবং লিভিং করা, দুইটার মধ্যে কিন্তু খুব ভালো রকমের পার্থক্য আছে। এক্সিস্ট করা মানে হচ্ছে যে তুমি বসে আছো, তোমার ফোনের সামনে একটা ফোন আছে, এবং ধরো তুমি ফোনের কোনো কিছুই জানো না। যেমন আমার নিজের মায়ের কথা যদি বলি, আমার মা হচ্ছে বাটন ফোনে শুধু কল দিতে পারে, কল রিসিভ করতে পারে, আদার্স উনি আসলে এত কিছু ফোনের কিচ্ছু বোঝে না। তো এই যে ওনাকে যদি আমি এখন একটা অ্যান্ড্রয়েড ফোন হাতে দেই, বা আমি একটা ল্যাপটপ হাতে দেই, উনি কি আদৌ কিছু করতে পারবে এটা দিয়ে? করতে পারবে না। ঠিক আছে, বা ওনার কাছে এই ব্যাপারটা হচ্ছে ভ্যালুলেস অনেকটা, বা উনি এটাকে লিভিং করতে পারবেন না। লিভিং বলতে বোঝায় যেই জিনিসটা যার জন্য বা যেই কাজের জন্য, সেটাকে ঠিকভাবে ইউজ করার ব্যাপারটাকে বলা হয় লিভিং। ঠিক আছে, যেমন এই যে আমি তুমি আছি, ঠিক আছে, ধরো এই যে এখন একটা আমাদের সামনে একটা মানুষকে মারতেছে, আমি তুমি হয়তো ভয়েস রেইজ করলাম এখানে, আমরা হয়তো বললাম যে না, এই মানুষটাকে মারা ঠিক হচ্ছে না। ঠিক আছে, কিন্তু যেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আর কিছু মানুষ আছে, তারা হয়তো চুপ করে থাকলো, তারা পাশ কাটায় চলে গেল। তো তারা আসলে বেঁচে থেকেও বেঁচে নাই, তারা এক্সিস্ট করতেছে আমাদের চারপাশে, কিন্তু তারা বেঁচে নাই। হ্যাঁ, কিন্তু আমরা কি আছি, আমরা হচ্ছে বেঁচে আছি, যারা আমরা কথা বলি, ভয়েস রেজ করি, আমরা আসলে বেঁচে আছি। তো সাহিত্য জিনিসটা হচ্ছে এমন যেটা বাঁচিয়ে রাখে, কাকে বাঁচিয়ে রাখে? পোয়েটকে বাঁচিয়ে রাখে, বা আমরা যদি বলি রাইটার, তাকে আসলে বাঁচিয়ে রাখে। ঠিক আছে, একটা নর্মাল মানুষ এবং একটা রাইটারের মধ্যে অনেক তফাৎ আছে। তোমরা অলরেডি ফ্রান্সিস বেকন সম্পর্কে পড়ে এসেছো, ফ্রান্সিস বেকন সম্পর্কে পড়ে এসেছো। ঠিক আছে, এই ফ্রান্সিস বেকন যে ছিল, সে কিন্তু তার প্রতিটা রাইটিং এখনো আছে, তোমাদের সেকেন্ড ইয়ারেও এটা আছে, অফ স্টাডিজ, তারপর আরো কি কি যেন আছে, অফ ম্যারিজ, তারপর হচ্ছে সিঙ্গেল লাইফ, এগুলো রয়েছে। তো এখানে যেটা সেটা হচ্ছে যে ফ্রান্সিস বেকন যেটা করেছে সেটা হচ্ছে ওর প্রতিটা লেখা দেখবা যে চমৎকার, মানে প্রতিটা লাইনকে যেন ব্যাখ্যা করা সম্ভব এরকম। ঠিক আছে, তো পোয়েট্রি জিনিসটা হচ্ছে এমন, বা কাব্য শৈলীটা এমন যেটা আজীবন ধরে টিকে থাকে। আবার তোমরা হয়তো অনেকে ওই যে এসএসসির স্টুডেন্ট পড়াচ্ছ, অনেকে হয়তো এসএসসির স্টুডেন্ট পড়াও, যারা পড়াও তারা বাংলাতে দেখবা যে একটা প্রবন্ধ আছে যার নাম হচ্ছে বই পড়া। এই প্রবন্ধটা অনেক কঠিন স্টুডেন্টদের কাছে, এবং এই বই পড়াটা লিখেছে হচ্ছে প্রমোদ চৌধুরী। এবং উনি যে এটা লিখছে এটা কিন্তু একটা প্রবন্ধ, মানে একটা এসে টাইপের রচনা, এবং এটা একটু কঠিন। তবে এটার যে কথা, ভিতরের কথাটা, এটা আজকে কেন, আজকে থেকে এটা লেখা হয়েছে মোটামুটি 1900 সাল থেকে 1920-এর মাঝামাঝি, এই সময়ের মধ্যে। এবং এইটার যে কথাবার্তা ওখানে লেখক লিখছে, সেটা যদি আমরা এখন থেকে শত শত বছর পর কল্পনা করি, তাও মিলে যাবে। তার মানে এটা লিভিং করতেছে। ঠিক আছে, এটা কি করে, লিভিং করে। আমাদের যে সাহিত্য, সেটা সবসময় লিভিং করে, সেটা আজীবন রুল করে যায়। আমি মনে হয় বুঝাইতে পারতেছি তোমাদেরকে। এবং এটা আসেই হচ্ছে ইমাজিনেশনের মাধ্যমে। ইমাজিনেশন থেকে তৈরি হয় হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং। ঠিক আছে,
এবং এই ক্রিয়েটিভ রাইটিং যেটা, সেটাকেই আমরা বলতেছি সাহিত্য। এবং যেই সাহিত্য সেটা হচ্ছে লিভিং করে, আজীবন বেঁচে থাকে, যেটার কোনো শেষ নাই। আশা করতেছি ব্যাপারটা তোমাদেরকে বুঝাইতে পারছি। তো অ্যারিস্টটল এই ধারণাগুলাই প্রোভাইড করছে কাকে? প্লেটোকে। যদিও প্লেটো তার টিচার ছিল। তো প্লেটো আসলে কি ধারণা দিছে? প্লেটো বলছে যে পোয়েট্রি হচ্ছে কপি অফ কপি, মানে পোয়েট্রি জিনিসটা হচ্ছে যে কোনো একটা জিনিস দেখলাম, এটার কিছু রূপ রস ব্যাপারটাকে একটু ডিসক্রাইব করলাম, হয়ে গেল, এটা হচ্ছে পোয়েট্রি। এবং উনি বলছে যে পোয়েট্রি কখনো আবেগকে, স্পেশালি যে ব্যাপারটা বলছে এটা অবশ্যই মনে রাখবা, সেটা হচ্ছে প্লেটো বলছে যে পোয়েট্রি যে আবেগ, মানে পোয়েট্রি একটা মানুষের মধ্যে আবেগ অনুভূতি তুলে ধরে। তোমরা দেখবে যে অনেকে স্ট্যাটাস দাও বিভিন্ন হচ্ছে লাইন, কবিতার লাইন নিয়ে। হ্যাঁ, তো এই যে কবিতার লাইন, আবেগময় লাইন নিয়ে তোমরা যে স্ট্যাটাস গুলো দাও বা বিভিন্ন ভিডিওতে থাকে সেই রিল গুলো তোমরা শেয়ার করো, সেই আবেগপ্রবণ যে লাইনগুলো রয়েছে, এই আবেগপূর্ণ লাইনগুলো প্লেটো বলছে যে এই আবেগ যেটা রাইজ করে যেই কবিতা, সেই কবিতাটা আসলে কবিতা না। কবিতাটা হচ্ছে সেই কবিতা যেটা মানুষের মধ্যে মরালিটি তৈরি করে বা নৈতিকতা তৈরি করে। ঠিক আছে, এক সময় ছিল গ্রিকে নৈতিকতার যে ব্যাপারটা সেটা নিয়ে বেশি কাজ করা হতো। এবং এই সব কিছুই কিন্তু ঘটছে কখন জানো? এই ধরো তোমার 335 থেকে 323 বিসিতে, সরি আমি বাংলা ইংলিশ মনে মিক্স করে ফেললাম। তো হচ্ছে 323 বিসিইতে। অনেকে বলতে পারো যে ভাইয়া বিসিই মানে কি? ঠিক আছে, অনেকে এটা বলতে পারো আমাদেরকে, বিসিই যেই কথাটা আছে এটার অর্থটা কি? বিসিইটা হচ্ছে এমন যে বিফোর কমন ইরা। ঠিক আছে, বিসিই মানে হলো বিফোর কমন ইরা। তো এই বিফোর কমন ইরাটা কি? কমন ইরা কি তাইলে তো বুঝতে পারবো। কমন ইরা হচ্ছে, ধরো এখানে আছে 1, এখানে হচ্ছে আমাদের -1, -2, -3, এখানে আছে হচ্ছে 2, 3, 4 এরকম করে। হ্যাঁ, তো এই দিনটাই ধরো যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করছে। ঠিক আছে, এই দিনটাই, এটা মনে হয় বেশি পেঁচানো হয়ে গেল, যাই হোক, এই দিনটাই কি করছে? যীশু খ্রিস্ট আসলে জন্মগ্রহণ করছে এই 1 তারিখে, ধরো কথার কথা। তো এর আগে যে সময়টা ছিল সেটাকে বলা হচ্ছে বিসিই, এবং এইটাকে বলা হচ্ছে সিই বা কমন ইরা। এবং এইটার পরের থেকে যে এসটা, সেটাতে আমরা আছি। সেটাতে কারা আছে? সেটাতে আমরা আছি। ঠিক আছে, এবং এটার আগে যেটা ছিল সেটাই হচ্ছে আমাদের বিসিই, মূলত বিফোর কমন ইরা। তো এই যে 335 থেকে 323-এর যে কথাটা আমরা এখানে বললাম, এই সময়টাই আসলে কে, এই সময়টাই এই যে পয়েটিক্স নিয়ে যে কথাগুলো বলতেছি বা পয়েটিক্স যে গ্রন্থ সম্পর্কে বলতেছি। বাই দ্য ওয়ে, পয়েটিক্স শুধুমাত্র যে একটা প্রবন্ধ গ্রন্থ বা বলতে পারি যে একটা সেট অফ রুলস, নিয়ম, রেগুলেশনস, তা কিন্তু না। পয়েটিক্স হচ্ছে একটা বই, একটা নির্দিষ্ট একটা আলাদাই বই। ঠিক আছে, সেটাই হচ্ছে পয়েটিক্স। মানে পয়েটিক্স নাম দিয়ে একটা বই লেখা হয়েছে, এবং এই বইয়ের ভিতরে অনেকগুলো তথ্য আছে, এবং সেই তথ্যগুলো হচ্ছে এমন যে কিভাবে একটা ট্রাজেডি বা একটা গল্প সেটাকে সুন্দরভাবে লেখা যায়, একটা নাটককে কিভাবে লিখলে মানুষজন সেটাকে দেখবে, এবং একটা নাটকের আদর্শ সিস্টেম কি কি হওয়া উচিত, কি কি রুলস থাকা উচিত, সেই নিয়ম সম্পর্কে আসলে কথা বলছে। এবং এটা লেখায় লেখা হয় হচ্ছে এই সময়ে, বাট এটার প্রকাশকালটা সেভাবে পাওয়া যায় নাই। কিন্তু মনে করা হয়ে থাকে যে এই যে পয়েটিক্স আছে, এই পয়েটিক্সের 2টা ভাগ আসলে অ্যারিস্টটল লিখছিল 2টা ভাগে। একটা ভাগ ছিল হচ্ছে এখানে, একটা ভাগ ছিল তোমার ট্রাজেডি এবং ইপিক পোয়েট্রি নিয়ে। ট্রাজেডি এবং ইপিক পোয়েট্রি নিয়ে। আশা করি তোমরা ইপিক পোয়েট্রিটা চিনো। এটা মানে হচ্ছে মহাকাব্য। কাব্যটা যারা জানো না, কাব্য হচ্ছে কবিতা, মানে কবিতার একটা গ্রন্থ, অনেকগুলো কবিতা মিলে আসলে কাব্য তৈরি হয়। আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আই ডোন্ট নো বিদ্যুৎ চলে যায় কিনা। চলে গেলে বিকল্প ব্যবস্থা নিতে হবে আবার। আচ্ছা, যে ব্যাপারটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ট্রাজেডি যেটা, সেটা তো আমরা জানি ট্রাজেডি হচ্ছে কষ্টের কোনো কিছু এরকম। আর ইপিক পোয়েট্রি হচ্ছে মহাকাব্য, এবং কাব্য যেটা, কাব্য মানে হচ্ছে কবিতা। তো একটা কবিতা যখন বিশাল বড় হয়ে যায় সেটাকে বলা হয় মহাকাব্য, এবং ইংরেজিতে এটাকে বলা হয় ইপিক পোয়েট্রি। ঠিক আছে, এবং এই যে ইপিক পোয়েট্রি এবং ট্রাজেডি, এইটা একটা খণ্ডে লেখা ছিল পয়েটিক্সের। এবং আরেকটা খণ্ড ছিল, যেই খণ্ডটায় লেখা ছিল হচ্ছে কমেডি, মানে কমেডি কিভাবে
বানাইতে হবে বা কমিডির কি কি রুলস থাকে সেই সম্পর্কিত তথ্যাবলীগুলো দেওয়া ছিল। তো এই কমিডির যেটা আছে এটা হারায় গেছে, এটা যুগের বিবর্তনে হারায় গেছে। কারণ বিসিই মানে বুঝতেছো যে এখন যদি 2026 সাল হয়, তার মানে 2026 সালেরও 300 বছর আগের ঘটনা এটা। ঠিক আছে, 2026 সালেরও কত, 300 বছর আগের ঘটনা। তার মানে একটা হিউজ টাইম স্প্যান ছিল এখানে, প্রায় 2350 বছরের কথা যদি আমরা বলি, বা 2300 বছর। এই 2300 বছর আগে পলিটিক্সটা লেখা হয়েছে, 2300 বছর আগে লেখা, এখনো আমরা পড়তেছি। তার মানে এটা কি লিভিং না? এটা কি জীবন্ত না? হ্যাঁ, এটা কিন্তু জীবন্ত। এবং তাহলে এই যে হারায় গেল, এবং যেটা আছে এখন আমরা যেটা পড়তেছি, সেটাই কিন্তু হচ্ছে এই যে আমাদের মহাকাব্য এবং ট্রাজেডি রিলেটেড যে লেখালেখি আছে সেইটুকু। এবং এতটুকুর ভিতরে আবার তোমাদের ক্ষেত্রে তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেখানে 1 থেকে 14 চ্যাপ্টার পর্যন্ত দেওয়া আছে, এবং হচ্ছে 24 আর 26 জাস্ট এতটুকু দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এই সব বিষয় নিয়ে আলোচনা করব। আমার মনে হয় যে আমি অনেক ডিটেলসে তোমাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, তো আশা করতেছি তোমরা অনেক কিছু জানতে পারতেছো, যেটা নর্মালি ন্যাচারালি তোমরা অনেক জায়গা থেকে হয়তো জানতে পারো নাই। ঠিক আছে, তাহলে এখানে যেই বিষয়টা সেটা হচ্ছে যে কমেডি ছিল, এবং ট্রাজেডি এবং ইপিক পোয়েট্রি যেটা ছিল সেটার ভার্সনটাই কিন্তু আমরা আসলে পড়তেছি। ঠিক আছে, তো এই যে লেখাটা পোয়েটিক্স যেটা ছিল, একটু মিশিয়ে দেই এগুলা। সো মিশে না কেন? আচ্ছা, যেই লেখাটা ছিল পোয়েটিক্সে, সেটা হচ্ছে পোয়েটিক্স কিন্তু একটা রুলস। ঠিক আছে, যে কিভাবে ট্রাজেডি লেখা হবে, কিভাবে ট্রাজিক হিরো কাজ করে, কিভাবে আসলে একটা নাটককে লিখলে সেটা মানুষ গ্রহণ করবে, সেই বিষয়গুলো লেখা হয়ে থাকে। তো এখানে বলা হচ্ছে অ্যারিস্টটলস পয়েটিক্স, পাশ্চাত্য সাহিত্য সমালোচনা। এই যে সাহিত্য সমালোচনা বললাম না, এই সাহিত্য সমালোচনা এই জন্য বলতেছি কারণ প্লেটো তার শিক্ষক ছিল, এবং প্লেটোকে কিন্তু সে আসলে সমালোচনা করছে। ঠিক আছে, সমালোচনা সচমলনা যেটাই বলি না কেন, সো প্লেটোকে সে আসলে সমালোচনা করছে যে প্লেটো যে থিওরিগুলো দিছে পোয়েট্রি সম্পর্কে, সেই তথ্যগুলো আসলে ভুল। অ্যারিস্টটল এটাকে আরেকভাবে সাজাইছে, এগুলো আমরা ডিটেলসে একটু ভিতরে দেখবো একটু পরেই। আরেকটা বলছে ট্রাজেডি শিল্পের ভিত্তি। ট্রাজেডি যে শিল্পটা, এটার ভিত্তিটা কে তৈরি করছে? এই পোয়েটিক্স তৈরি করে দিছে। তো এখানে একটা কথা বলা আছে দেখো নিচে, যে ট্রাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যাকশন। অ্যাকশন মানে হচ্ছে কাজ। ঠিক আছে, যে কোনো একটা কাজ বা বাস্তব যেই জিনিসটা ঘটতেছে, মানে বাস্তব যেই জিনিস আমাদের সাথে ঘটে, সেটারই একটা ইমিটেশন হচ্ছে ট্রাজেডি। ইমিটেশন হচ্ছে ট্রাজেডি। আমাদের এখানে যারা ক্লাস করতেছে তাদের ম্যাক্সিমামই হচ্ছে মেয়ে স্টুডেন্ট। ওকে, তো এই যে মেয়ে স্টুডেন্ট আছো তোমরা, কিন্তু দেখা গেছে যে অনেক সময় গোল্ড কিনো না? গোল্ড, গোল্ড কিন্তু সবারই একটু স্বপ্ন থাকে যে আমার এত ভরি স্বর্ণ থাকবে, অনেক ভালো লাগবে ভিতর থেকে। তো এই যে গোল্ড আছে, অনেকে আসলে গোল্ড কিনতে পারে না। তো তারা যেটা করে স্টুডেন্ট লাইফে, সেটা হচ্ছে ইমিটেশনের গোল্ড কিনে। আমরা এটা কিন্তু শুনছি যে ইমিটেশনের গোল্ড, সেই ইমিটেশনই কিন্তু এটা। তো এই ইমিটেশন মানে হচ্ছে অনুরূপ, মানে একই রকম। ঠিক আছে, দেখতে অনেকটা একই রকম, সেই রকমের একটা বিষয়কে বলা হচ্ছে ইমিটেশন। তো এখানে যেটা সেটা হচ্ছে যে ট্রাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন। মানে ট্রাজেডিটা হচ্ছে কোনো একটা অ্যাকশনের ইমিটেশন, মানে বাস্তব কোনো কিছুর একটা হচ্ছে আহ গল্পের ভার্সন বলতে পারি আমরা, গল্পের ভার্সন, সেটাই হচ্ছে আমাদের ট্রাজেডি। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। নেক্সট স্লাইডে আমরা চলে যাই। এখানে বলা হচ্ছে যে ভূমিকাতে বলা হচ্ছে অ্যারিস্টটলের পোয়েটিক্স পাশ্চাত্য সাহিত্য সমালোচনার সবচেয়ে প্রাচীন এবং গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। এবং সবচেয়ে প্রাচীন কেন বলা হচ্ছে? সমালোচনার, সাহিত্য সমালোচনার সবচেয়ে প্রাচীন। কারণ আগেকার সময়ে যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে সাহিত্য সমালোচনা করার মতো কিছু ছিল না। থাকে না এমন যে আমরা শুনতেছি যে পৃথিবী, আগে যেটা ছিল থিওরি একটা, এটা হচ্ছে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, এরকম একটা থিওরি ছিল। এখানে সূর্য, ঠিক আছে, এখানে হচ্ছে পৃথিবী, তো সূর্যটা কি হচ্ছে পৃথিবীর চারদিকে ঘুরতেছে। এরপর আবার একটা বিজ্ঞানী বলল যে পৃথিবী আসলে এটা সূর্য, এবং পৃথিবী আসলে সূর্যের চারদিকে ঘুরতেছে, এটা বললো। তারপরের থেকে কিন্তু আমরা এটা বিশ্বাস করা শুরু করলাম, তার আগ পর্যন্ত এটা বিশ্বাস করতাম। তো একই রকম ভাবে প্লেটো এখানে বলতেছিল যে পোয়েট্রি হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষের
যে আবেগ অনুভূতি এটাকে আরো নষ্ট করে দেয়। অ্যারিস্টটল তখন বললো যে না, এটা কখনোই না, মানুষের আবেগ অনুভূতিকে আরো পরিশুদ্ধ করে দেয় হচ্ছে পোয়েট্রি। ঠিক আছে, পরিশুদ্ধ কে পোয়েট্রি। এবং এই যে পরিশুদ্ধ করার ব্যাপারটা, যেটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে তোমার ক্যাথারসিস। ঠিক আছে, এই ক্যাথারসিস নিয়ে আমরা আলোচনা করব। আমাদের যে আবেগ অনুভূতি, আবেগের পরিশুদ্ধি যেটা, ঠিক আছে, আবেগের যে পরিশুদ্ধি সেটাকেই বলা হচ্ছে ক্যাথারসিস। এবং এটা আসে হচ্ছে পিটি এবং ফেয়ারের মাধ্যমে। পিটি এবং ফেয়ারের মাধ্যমে এই পরিশুদ্ধিটা আসে, আবেগের পরিশুদ্ধি, এটাকে বলা হয় ক্যাথারসিস। তো এখানে যেটা, সেই এইভাবে আসলে সে কি করছে, প্লেটোর সমালোচনা করছে পোয়েটিক্স গ্রন্থে, এবং বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ। তোমাদেরকে যেটা বলছিলাম একটু আগে, যে এই গ্রন্থটা হচ্ছে লেখা হয়েছিল 335 থেকে 323 যেই বিসি ছিল সেই সময়টায়। এবং এটা যখন লেখা হয় তখন কিন্তু এটা প্রকাশ হয় নাই, এটার প্রকাশকাল ছিল হচ্ছে রেনেসা পিরিয়ডে। প্রকাশকাল কখন ছিল? রেনেসা পিরিয়ডে। রেনেসা পিরিয়ড, রেনেসা সম্পর্কে অনেকে আসলে একটা ক্লিয়ার কনসেপ্ট নাই। তুমি এখনই ইউটিউব টিউটিউব সব ঘেটে দেখো, বা বিভিন্ন জায়গায় পোস্ট পড়ে দেখো, সরি, বিভিন্ন জায়গায় পোস্ট পড়ে দেখো, দেখবা যে রেনেসা সম্পর্কে তোমার কোনো ক্লিয়ার ধারণা আসবে না সহজে। তো আমি আরেক মানে খুবই সহজভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করি। রেনেসা হচ্ছে পুনর্জন্ম। ঠিক আছে, পুনর্জন্ম, এটাকে বলা হয় রেনেসা। রেনেসা মানে হচ্ছে পুনর্জন্ম। কিসের পুনর্জন্ম? ক্লাসিক্যাল যে রাইটিং ছিল সেটার হচ্ছে পুনর্জন্ম, বা ক্লাসিক্যাল যে ওয়ার্কস গুলো ছিল, সাহিত্যকর্ম যেগুলো ছিল, সেগুলার পুনর্জন্মটাই হচ্ছে রেনেসা। তো এই যে রেনেসা যে পুনর্জন্ম আমাদের, এই পুনর্জন্মটা কি হয়েছে? যখন ক্লাসিক্যাল রাইটিং এর পুনর্জন্ম আমরা বুঝতেছি, তাইলে এই ক্লাসিক্যাল রাইটিংটাই ছিল অ্যারিস্টটলের পোয়েটিক্স, যেটাকে এই সময়ে আবার পুনর্জন্ম দেওয়া হয়, মানে খুঁজে বের করা হয়। এবং খুঁজতে গিয়ে দেখা গেছে ওই যে কমেডির একটা অংশ বললাম, এই কমেডির অংশটা পাওয়া যায় নাই, পাওয়া গেছিল শুধুমাত্র কোনটা, এই যে ট্রাজেডি এবং হচ্ছে আরেকটা যে ভার্সন ছিল ইপিক পোয়েট্রি। এই দুইটা নিয়ে যে কথাগুলো উনি বলছেন, বা পোয়েট্রি এবং ট্রাজেডি নিয়ে উনি যে কথাগুলো বলছে, সেই বইয়ের প্রথম খণ্ড যেটা পোয়েটিক্সের, এটাকে শুধুমাত্র পাওয়া গেছে। এবং এখানে টোটাল কিন্তু 26টা পার্ট আছে, এটা মনে রাখতে হবে। 26টা পার্ট আছে, এবং 26টা পার্টের মধ্যে আমি শুরুতেই বলে দিচ্ছি তোমাদের 1 থেকে 14, 24 এবং 26, এই কয়েকটা পার্ট তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত। তো এরপরে যেটা বলছে এখানে সেটা হচ্ছে, এরপরে যেটা বলছে, এটা একটু কেটে দেই, ক্লিয়ার করে দিই, তাহলে দেখতে ভালো হবে। সো এরপরে যেটা বলছে সেটা হচ্ছে যে এটি কেবল সাহিত্য তত্ত্ব নয়, বরং গল্প বলার বা স্টোরি টেলিং এর একটি গভীর বিজ্ঞান। দেখো, বিজ্ঞান জিনিসটা কি? বিজ্ঞান হচ্ছে এমন একটা জিনিস, বিজ্ঞান হলো এমন একটা জিনিস যেটা কি করে, যেটা রুলস প্রদান করে, নিয়ম প্রদান করে। ঠিক আছে, বিজ্ঞানের দেখবা প্রতিটা জিনিসের নিয়ম আছে। যে হ্যাঁ, যেমন আমি যদি একটা জীবকেও আলাদা, মানে হোমোস্যাপিয়েন্স যেমন আমরা, তো আমরা যে হোমোস্যাপিয়েন্স, এটা একটা বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যটাকে ফলো করে আমরা হোমোস্যাপিয়েন্স। যারা আর্থ্রোপোডা না কি কি যেন তাকে ভুলে গেছি আমি। তো এই গ্রোথ মানে গোত্র যেগুলো আছে, এসব গোত্রের মাঝখানে একটা রুলস থাকে, এবং এই রুলসের সাথে যে মিলে যায় সে ওই গোত্রের অংশীদার হয়ে যায়, বা ওই গোত্রের বলে তাকে বিবেচনা করা হয়। তো এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে, এই জন্য এটাকে একটা গভীর বিজ্ঞান বলা হচ্ছে, কারণ এটা ট্রাজেডি কিভাবে গঠিত করা যায়, বা একটা ট্রাজেডি কিভাবে ক্রিয়েট করা যায়, সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করে। এখন ট্রাজেডি কেন তৈরি করা প্রয়োজন একটা গল্পের ভিতরে? দেখো, কোনো জায়গায় যদি ইমোশন না থাকে তাহলে সেটা চলে না, সেটা ভ্যালুলেস থাকে। রোবট আছে না, রোবট দেখতেছি না আমরা, রোবট তো রোবট তো তৈরি হয়ে গেছে। তো রোবট একটা মানুষের পরিবর্তে তো রিপ্লেস করে আমরা রোবটকে আমাদের পাশে রাখতে পারি, রাখতে পারি না? পারি। কিন্তু কিন্তু রোবটের ভিতরে কি আমরা সেই ইমোশনটা পাবো যেটা একটা মানুষের মধ্যে পাবো? কখনোই সম্ভব না। তো এই যে ইমোশনটা আমরা যেখানে পাই না, সেখানে আমাদের কখনোই ভালো লাগবে না। রোবট কেন, আমরা তো মাঝে মাঝে মানুষদেরকেই বলে দেই, তুমি আমার সাথে এমন বিহেভ কেন করতেছো, এটা তো রোবোটিক বিহেভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে যা বলতেছি এটার খেলে উত্তর দিচ্ছ, তোমার কি কোনো কথা নাই? তো এই যে আমরা এক্সপেক্ট করি একটা ইমোশন, যখন এক্সপ্রেস করি একজনের প্রতি, সে পাল্টা ভাবে আমাদেরকে ইমোশনটা ব্যাক করবে। এই ইমোশন যখন না থাকে কোনো কিছুর ভিতরে, সেটাতে মজা নাই। তো অ্যারিস্টটল এই কথাটাই বলছে, যে ট্রাজেডি হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা ইমোশন, একটা ডিপ ইমোশন তৈরি করে। এবং ট্রাজেডির ফলে যখন একটা মানুষ ট্রাজেডি দেখে,
তখন তার আত্মার পরিশুদ্ধি ঘটে। এখন মনে হতে পারে যে ভাই ট্র্যাজেডি দেখলে তো আমরা আসলে স্যাড মুডে চলে যাব, ঠিক আছে, বা সাইলেন্ট মুডে চলে যাব। তো আমাদের ভাইব্রেশন মুড, রিংটোন মুড গুলো কখন আসবে, বা আমরা আসলে কিভাবে বুঝবো যে এটাই মানে আমাদের আত্মার পরিশুদ্ধি হচ্ছে, আবেগের পরিশুদ্ধি হচ্ছে? এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো এই হচ্ছে বিষয়। এবং এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে, তাহলে এটা কি? এটা হচ্ছে একটা গভীর বিজ্ঞান। হ্যাঁ, এটা হচ্ছে একটা গভীর বিজ্ঞান, যেটা আলোচনা করে কি নিয়ে? রুলস নিয়ে। কিসের রুলস? স্টোরি টেলিং কিভাবে হবে, গল্পটা কিভাবে সাজানো হবে, সবকিছু নিয়ে। এরপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যারিস্টটল আসলে কে। এতক্ষণ যাকে নিয়ে কথা হচ্ছিল সেই মানুষটা হাজির হয়ে গেছে। এই যে এই মানুষটাকে দেখতে পাচ্ছ, এর নামই হচ্ছে অ্যারিস্টটল। ঠিক আছে? তো অ্যারিস্টটল কিন্তু অনেক জ্ঞানী একজন মানুষ, অনেক জ্ঞানী। এবং ওনার জ্ঞানের পরিসীমা যদি একটু এক্সপ্রেস করতে চাই আহ তোমাদের সামনে, তাহলে আসলে তোমরা নিজেরাও অবাক হয়ে যাবা। যেমন আমি যদি একটু তোমাদেরকে বলি, তোমরা হচ্ছে জীববিজ্ঞান তো পড়ছো না? জীববিজ্ঞান, তারপরে হচ্ছে জীববিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, তারপরে হচ্ছে যুক্তিবিদ্যা, জুওলজি, এছাড়াও আরো অনেকগুলো আছে যেটার হচ্ছে ফাউন্ডার, মানে ফাদার, ফাদার অফ বলি না আমরা, যে আহ এটাকে কিভাবে, জনক, জনক যেটা বলে আর কি। তো এই জনকটা কিন্তু হচ্ছে অ্যারিস্টটল। জীববিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, যুক্তিবিদ্যা, বিদ্যাও লিখছি, আচ্ছা, যুক্তিবিদ্যা, জিওলজি, এবং আরো অনেকগুলো এরকম আছে যেগুলার হচ্ছে ফাদার হচ্ছে কে, বা জনক কে? অ্যারিস্টটল। তোমরা জাস্ট মনে করো যে একটা মানুষ এখন থেকে 2300 বছর আগে একটা রাইটিং লিখে দিছে, এবং সেই লেখাটা আমরা পড়তেছি, তাই আমরা বুঝতে পারতেছি না অনেক কিছু, তাই না? পড়েও অনেক কিছু বুঝতে পারতেছি না, যার কারণে তো ক্লাসে আসছি আমরা, বা আমরা ক্লাস করতেছি সব জায়গায়, তবুও আমাদের থটটা ক্লিয়ার না, আমাদের চিন্তাটা ক্লিয়ার না। সেই জায়গায় এই মানুষ শুধু একটা ফিল্ডে না, জীববিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, যুক্তিবিদ্যা, জিওলজি, এছাড়াও আরো সেট অফ সাবজেক্টস এর জনক হচ্ছে সে। মানে এগুলো নিয়ে সে ডিপ থিঙ্কিং দিছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যেটাই বলি না কেন, বায়োলজি তো বলছি, জীববিজ্ঞান, তো সবকিছু নিয়ে আসলে উনি আলোচনা করেছে। এবং ওনার জন্ম হচ্ছে 384 বিসিতে স্টাগিরা, গ্রিসে। প্লেটো হচ্ছে, প্লেটোর ছাত্র ছিলেন হচ্ছে আমাদের অ্যারিস্টটল সাহেব। এবং মহাবীর আলেকজান্ডার যাকে আমরা বলি, এই আলেকজান্ডারের আবার শিক্ষক ছিলেন ইনি। এটা অনেক বিসিএস সহ, অনেক অ্যাডমিশন টেস্ট সহ, তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিয়ে আসছো মানবিক বিভাগ থেকে, তারা জানো যে এই প্রশ্নটা অনেক জায়গায় আসে পরীক্ষায়, অনেক জায়গায় কিন্তু পরীক্ষায় আসে, যে আলেকজান্ডার যে ছিল সে আসলে কে ছিল। আলেকজান্ডার কার ছাত্র ছিল? আলেকজান্ডার হচ্ছে অ্যারিস্টটলের ছাত্র। ঠিক আছে? আবার অ্যারিস্টটল হচ্ছে প্লেটোর ছাত্র। এটা মনে রাখতে হবে, এটা অনেক জায়গায় জিজ্ঞেসও করতে পারে তোমাদেরকে। এবং উনি যেটা, সেটা হচ্ছে দর্শন, যুক্তিবিজ্ঞান, আহ তারপর হচ্ছে বিজ্ঞান সাহিত্যের অন্যতম একজন প্রতিকৃত মানুষ। এরপরে যদি আসি পোয়েটিক্স আসলে কি, এটা আমরা অনেক ডিপ আলোচনা, সরি আমি হচ্ছে আমার গলা শুকিয়ে যায় মাঝে মাঝে, সমস্যা হয় তখন। সো এখানে যেটা বলতেছে, এটা হচ্ছে পয়েটিক্স যে জিনিসটা, সেটা নিয়ে কিন্তু আমরা ডিপ আলোচনা করেছি অলরেডি। এবং সেখানে বলা ছিল যে পয়েটিক্স জিনিসটা কি। পয়েটিক্স হচ্ছে পোয়েট্রি রিলেটেড আলোচনা, এবং ট্রাজেডি রিলেটেড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হচ্ছে ট্রাজেডি। ট্রাজেডি রিলেটেড আলোচনা হয় হচ্ছে কোথায়? পোয়েটিক্সে। এবং পোয়েটিক্স হচ্ছে পোয়েট্রি থেকে এসেছে, এবং এটার যে মানে এটা হচ্ছে এক ধরনের সাহিত্য তত্ত্ব, মানে কিভাবে একটা সাহিত্য কাজ করে সেই ব্যাপারটা, বা লিটারেরি থিওরি বলতে পারি। এটার মূল লক্ষ্য হচ্ছে গল্প কিভাবে তৈরি হয়, এবং নাটকের আদর্শ কাঠামো কেমন হওয়া উচিত, স্ট্রাকচার কেমন হওয়া উচিত, তা নিয়ে আসলে আলোচনা করে। এটাই হচ্ছে এটার মূল লক্ষ্য। এবং যা যা বলতেছি এগুলো যদি তোমরা তোমাদের লেখালেখির মধ্যে ইনক্লুড করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের লেখা অনেক বেশি প্রিমিয়াম রাইটিং হয়ে যাবে, বিলিভ মি, অনেক প্রিমিয়াম রাইটিং হয়ে যাবে। এরপরে কি বলছে? আবেগীয় প্রভাব। দর্শক কেন নাটক দেখে, এবং নাটক দেখার মাধ্যমে তাদের মধ্যে এই যে পিটি এবং ফেয়ার তৈরি হয়, করুণা এবং ভয় অনুভব করে, তার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা উনি আসলে বিশ্লেষণ এখানে করেছেন। বা এই পিটি অ্যান্ড ফেয়ারকে একটু আগে আমরা কি বলেছি? ক্যাথারসিস। ঠিক আছে? এই ক্যাথারসিস কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা, বা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টার্ম এই পুরা পোয়েটিক্স জুড়ে। তুমি যদি ক্যাথারসিস না বুঝো, তাহলে কিন্তু পোয়েটিক্সকে ঠিকভাবে বুঝতে পারবা না। পোয়েটিক্স এর মূল কথাই হচ্ছে ক্যাথারসিস, লাস্টেই ক্যাথারসিসটা ঘটবে।
তো এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অনুকরণ তত্ত্ব। অ্যারিস্টটল অনুকরণ তত্ত্ব নিয়ে কথা বলেছেন। অনুকরণ তত্ত্বের ভিতরে কি ছিল? এখানে বলা হচ্ছে, বা যেটাকে আহ এই যে মিমেসিস বলা হয়, ঠিক আছে, মিমেসিসও বলা হয় অনেক সময় অনুকরণ তত্ত্বকে। ইংরেজিতে বলা হয় মিমেসিস, আর বাংলাতে বলা হয় হচ্ছে অনুকরণ তত্ত্ব। বাংলাতে কি বলা হয়? অনুকরণ তত্ত্ব। তো এখানে বলা হচ্ছে যে অ্যারিস্টটলের মতে শিল্প হলো জীবনের সৃজনশীল অনুকরণ। ঠিক আছে, অ্যারিস্টটলের মতে কি শিল্প হচ্ছে একটা মানুষের জীবনের সৃজনশীল অনুকরণ। দেখো, অনুকরণ কিন্তু উনিও বলছে, প্লেটোও বলছে যে এটা একটা কপি অফ কপি বা অনুকরণ। ঠিক আছে, এবং এটা অ্যারিস্টটলও স্বীকার করছে যে হ্যাঁ, এটা ইমিটেশন, এটা অনুকরণ, এটা আমিও মানতেছি, কিন্তু এটা সৃজনশীল অনুকরণ। ঠিক আছে, উনি বলছে কি ক্রিয়েটিভ ইমাজিনেশন এটা। তো এখানে বলা হচ্ছে শিল্পের দৃষ্টিভঙ্গির দিক থেকে আসলে প্লেটো বলছে, প্লেটো কি বলছে? প্লেটো বলছে কপি অফ কপি, বা এটা নেতিবাচক ভাবে উনি বলছে যে তুমি যা দেখতেছো তাই কপি করতেছো। অ্যারিস্টটল বলছেন না ব্রাদার, এটা তো তা না, এটা হচ্ছে যে ক্রিয়েটিভ একটা ইমাজিনেশন, বা ইতিবাচক ভাবে উনি এটাকে প্রকাশ করছে। একইভাবে আমাদের হচ্ছে এখানে আবেগের প্রভাবের দিকে যদি দেখি, তো এখানে ইনি বলছে যে এটা হচ্ছে ক্ষতিকর এবং বিভ্রান্তিকর। কে বলছে এটা? প্লেটো বলছে যে এটা ক্ষতিকর এবং বিভ্রান্তিকর। অ্যারিস্টটল বলছেন না, এটা হচ্ছে উপকারী, কারণ এটা ক্যাথারসিস তৈরি করে। ক্যাথারসিস তৈরি করার মাধ্যমে কেন আসলে উপকারী এটা, এটা নিয়ে একটু বলে দিই। যে ট্রাজেডি, যেটা আমি একটু আগে বলছিলাম, যে ট্রাজেডি কিভাবে আমাদের মনের যে অনুভূতিটা আছে এটাকে পরিশুদ্ধ কিভাবে করতে পারে। দেখো, অনেক সময় আমার সবচেয়ে দেখা যে বেস্ট মুভিগুলা, তার মধ্যে আমি 12 ফেলকে আসলে সবচেয়ে উপরে রাখবো, 1 নম্বরে রাখবো। 2 নম্বরে আমার গুজবাম ক্রিয়েট করা একটা মুভি ছিল সাইয়ারা। ঠিক আছে, হ্যাঁ বানানটা মনে হয় ঠিকই আছে, সাইয়ারা। এটা হচ্ছে আমার 2 নম্বর লিস্টে রাখবো, যেটা মানে আমার শরীরে গুজবাম তৈরি করে দিছিল আর কি মুভিগুলোর মধ্যে। তো এটা হচ্ছে 1 নম্বর মুভি যেটা গুজবাম তৈরি করছিল। এবং এখানে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে একটা ছেলে ছিল যার নাম ছিল মনোজ কুমার শর্মা। ঠিক আছে, তো এই মনোজ কুমার যে ছিল সে আসলে কি করছে, সে ছোটবেলা থেকে পড়াশোনা করে এবং লাস্টে গিয়ে সে আসলে আইপিএস অফিসার হয়ে যায়। এবং এই যে আইপিএস অফিসারটা হয়, বা ইউপিএসসি এক্সাম, তোমরা যেটার জন্য প্রস্তুতি নিচ্ছ বিসিএস, ওইরকম একটা সেম এক্সাম হচ্ছে ইউপিএসসি, ইন্ডিয়াতে হয়। এবং এই ইউপিএসসি এক্সামে সে আসলে এক্সামটা ক্র্যাক করে ফেলে, এবং তাদের সিটগুলো কিন্তু খুবই লিমিটেড। সেই সিটের মধ্যে মনোজ কুমার চলে যায়, এবং লাস্টলি সে আসলে এখানে ইন্টারমিডিয়েটে ফেল করা সত্ত্বেও, সে ফেল করছিল, পরবর্তীতে সে পাশ করে। এবং এইরকম একটা ফেইলার স্টুডেন্টের গল্প নিয়ে 12 ফেলটা লেখা। এবং লাস্টে যখন ওর মাকে, আমি যদি পুরো এই মুভিটা যারা দেখছো, আমার মনে হয় ম্যাক্সিমাম এই মুভিটা তোমরা দেখে ফেলছো। এবং আমি যদি বলি যে এই মুভির ভিতরে তোমরা আসলে নর্মালি যখন ওই যে সবচেয়ে পিক মোমেন্ট কোনটা ছিল, তোমাদের মনে হবে যে ওর মা যখন আসলে বলতেছিল, মানে ওর মাকে যখন ফোন করে বলতেছিল যে মা আমার তো জব হয়ে গেছে, আমি তো ইউপিএসসি তে টিকে গেছি। ওর মা কিন্তু হেসে হেসে বলতেছিল যে হ্যাঁ আমার ছেলে ইউপিএসসি তে টিকছে বা এরকম। তো এই ব্যাপারটা না, এখন এই যে আমি বলতেছি আমার ভিতর থেকে মানে শরীর শিউরে উঠতেছে, আমার পশম শরীরের আর কি বলে, মানে লোম দাঁড়ায় যাইতেছে আর কি, এরকম অবস্থা, গুজবাম হচ্ছে। তো এই জিনিসটাই মানস শর্মা মানে ওই মুভিটাতে দেখানো হয়েছে। এটা দেখার পরে কি হয়েছে বলতো, আমরা অনেক বেশি মোটিভেটেড হয়ে যায় না? বা মোটিভেশনাল বিভিন্ন আমরা ভিডিও দেখি, তারপরে কি হয়, আমরা অনেক বেশি মোটিভেটেড হয়ে যাই। তো এই যে মোটিভেটেড আমরা হয়ে যাই, এই মোটিভেটেড কখন হয়? যখন আমরা একটা সার্টেন ভিডিও দেখি। আবার যখন আমরা কষ্টে থাকি, তখন কষ্টের গান শুনি, তারপরে দেখবা মনটা একটু হালকা লাগে আমাদের। তো যেই জিনিসটা হয়, আবার আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন কিন্তু আমরা মেডিসিন নেই, তাই না? আমরা মেডিসিন নেই, এবং এই মেডিসিন নেওয়ার মাধ্যমে কি হয়, আমাদের অসুস্থতা কমে যায় একটু হলেও। এবং এই যে আমাদের অসুস্থতা কমে যায়, এটা কিভাবে কমে? মেডিসিন নেওয়ার মাধ্যমে। তো যখন আমরা আসলে খারাপ লাগে, কষ্টে থাকি, তখন যখন এটা এক্সপ্রেস করতে কারোর কাছে না পারি, তখন আমরা বিভিন্ন ধরনের গান শুনে, রিলস দেখি, বা এই রিলেটেড বিষয়াবলী করি, যার ফলে আমাদের মনটা একটু হলেও হালকা হয় আগের থেকে, বা নরম হয়ে যায়। তো এই যে হালকা হওয়া, নরম হওয়ার যে ব্যাপারটা, সেটাকেই বলতেছে ক্যাথারসিস। এবং এটার মাধ্যমে বলা হচ্ছে যে আবেগের একটা পরিশুদ্ধি ঘটে। অনেকে দেখবা কবিতা পড়ে, কবিতা যে সারা জীবনে একটা লাইনও না পড়ছে, একটা লাইনও না পড়ছে, সে গালিবের লাইনগুলো ব্যাখ্যা করে। ঠিক আছে, সে বলে গালিব তুমি বড়ই অভাগা, ঠিক আছে না, কি কি যেন আমি দেখি মাঝে মাঝে পোস্ট টোস্ট অনেকের। তো এই যে গালিবকে নিয়ে তারা আসলে লেখালেখি করে, মানে চিন্তা করা যায় কত ডিপ থিঙ্কিং এ চলে গেছে সে। এবং এটা আসছে কই থেকে? এটা যখন আসছে, এটা আসছে হচ্ছে তার লাইফে, যে সে যখন মানে একটু কষ্ট পাইছে বা খারাপ লাগছে, এই মোমেন্টটা থেকে।
এবং দেখবা অনেকে হচ্ছে রিলস শেয়ার করে, ওই রিলসের কথাগুলোই হচ্ছে তার কথা, তার নিজের কথা। এই কথাগুলো সরাসরি সে যখন বলতে না পারে, তখন সে একটা রিলস শেয়ার করে দেয় টুস করে, এবং ওই রিলসের লেখাটা সে পড়ে ফেলে। তো এই যে পড়ার পরে সে কি করতেছে, যে আরেকজনের অনুভূতি, মানে একটা লোক তো কেউ না কেউ রিলসটা ছাড়ছে, তা আমি যদি দেখি আমার সাথে ওটা মিলে যায়, তার মানে কি আমার সাথে তার পিটি এবং ফেয়ারটা মিলতেছে, আমার সাথে তার আবেগটা মিলে যাচ্ছে। কিন্তু ক্যাথারসিস যদিও একটু ভিন্ন ধারণা, এগুলা যেই রাইটিং এর কথাগুলো বলতেছি এগুলোর সাথে আসলে ক্যাথারসিসটা যায় না, কারণ ট্রাজেডি হয় অন্যভাবে। এবং আজকের এটা যদি তোমরা বোঝো, তাহলে তোমাদের যদি বলি অনার্স লাইফের মোটামুটি বলতে গেলে 20% যে প্রশ্ন আসে পরীক্ষায়, সেটা সলভ হয়ে যাবে একদম। 20% কোশ্চেন সলভ হয়ে যাবে পুরো অনার্স লাইফের, নট অনলি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, পুরো অনার্স লাইফের। কারণ এতবার তোমরা এই ট্রাজিক এবং ট্রাজেডি ব্যাপারটা তোমাদের লাইফে আসবে, তোমরা কল্পনা করতে পারবে না। এবং তখন যখন তোমরা পয়েটিক্স সম্পর্কে সেখানে 2-4টা তথ্য দিবা, দ্যাট মিনস বোম, ওইটা একদম জোস লেভেলের একটা রাইটিং হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এখানে যেটা সেটা হচ্ছে যে এরপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে জ্ঞানের উৎস এবং গ্রহণযোগ্যতা। এখানে বলা হয়েছে কবিতা এবং শিল্প, প্লেটো বলছে যে আদর্শ রাষ্ট্রে এগুলা নিষিদ্ধ হওয়া উচিত। কারণ প্লেটো আবার কি থিঙ্কিং এই কথাগুলো বলতেছে, দেখো উনিও কিন্তু কম জ্ঞানী ছিল না। নর্মালি একটা শিক্ষক তার ছাত্র তাকে কাউন্টার অ্যাটাকে মেরে দিছে। তো প্লেটো আসলে কেন বলছে যে একটা আদর্শ রাষ্ট্র, প্লেটোর একটা গ্রন্থ আছে, দ্য রিপাবলিক। ঠিক আছে, দ্য রিপাবলিক, এখানে মনে হয় লেখাটা বোঝা যাবে না, নিচে লিখে দিই। তো একটা গ্রন্থ আছে, যে গ্রন্থটার নাম হচ্ছে দ্য রিপাবলিক। এই রিপাবলিক গ্রন্থে প্লেটো আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলছে, এবং উনি বলছে যে একটা আদর্শ রাষ্ট্রে হচ্ছে যে কবিতা এবং শিল্পটা নিষিদ্ধ হওয়া উচিত। কেন বলছে? কারণ উনি বলছে যে সবকিছু যুক্তি নির্ভর হতে হবে। মানুষ যদি শুধু আবেগ নিয়েই পড়ে থাকে, তাহলে তো দিন চলবে না। মানুষকে বাস্তবিকতার মধ্য দিয়ে যাইতে হবে, মানুষকে বুঝতে হবে যে হ্যাঁ, এটা রাইট মানে এটা সঠিক, এটা নৈতিকভাবে ঠিক মানে এটা নৈতিকভাবে ঠিক। কিন্তু পোয়েট্রি যেটা করে সেটা হচ্ছে, উনি যেটা বলছে সেটা হচ্ছে যে যখন কোনো যেমন এই যে আমাদের জেনারেশনের যে ছেলে মেয়ে আছে, তারা যে কাপড় চোপড় গুলো কেনে, ঠিক আছে, কাপড় চোপড় গুলো কেনে, এই কাপড় চোপড় গুলো আসলে তারা কিভাবে কেনে এখন বর্তমানে? অনলাইন থেকে। এবং তারা দেখে বিভিন্ন সেলিব্রিটি, বিভিন্ন কেউ, ও আচ্ছা এই থ্রি পিসটা পরলো, এটা কই পাওয়া যায় দেখি একটু সার্চ করি, সে খুঁজে পেয়ে গেল, তারপর সে কিনে নিল। এই যে একটা টেন্ডেন্সি, হ্যাঁ, আমি একবার, আমার মনে আছে তখন ওই যে দেবের একটা মুভি ছিল, দেব না জিতের মনে হয়, মনে নাই, 100% লাভ নামে একটা মুভি ছিল। ওই 100%, ছোট ছিলাম তখন অনেক, আমি মনে হয় ক্লাস 3-তে পড়ি এরকম, 3 or 4 এরকম হবে। তো ওই সময়টা 100% লাভ মুভিটা আসে, এবং একটা প্যান্ট বের হয়েছিল, হ্যাঁ, জিন্সের, এবং ওই প্যান্টটা ছিল হচ্ছে 100% লাভ মুভির যে প্যান্টটা ছিল, একদম হুবহু সেম প্যান্ট ওইটা ছিল, এবং লেখা ছিল 100% লাভ। তো তখন আসলে আমি অনেক কান্নাকাটি করে, আমার ভাই নিতে দিবে না, কিন্তু আমি অনেক কান্নাকাটি করে সেই 100% লাভ প্যান্টটা কিনছিলাম। ঠিক আছে, তো এই যে ব্যাপার ছিল, যে একটা জিনিস দেখে সেটাকে কেনা, আকৃষ্ট হওয়া, তো মানুষ আসলে দেখে সেটা শিখে বা সেটার প্রতি আসক্ত হয়ে যায়। তো এই জন্য প্লেটো বলছে যে না, একটা আদর্শ রাষ্ট্রে এসব কবিতা টবিতা নিষিদ্ধ হইতে হবে। কেন হইতে হবে? কারণ কবিতা মানুষের মাইন্ডকে অন্যদিকে শিফট করে দেয়। একটা রাইটার যদি খারাপ রাইটার হয়, তাহলে সে যে বিষয়গুলো ছড়াইয়ে দিবে কবিতার মাধ্যমে, এগুলা মানুষ গ্রহণ করে খারাপ হয়ে যেতে পারে। আবার একটা রাইটার যদি ভালো রাইটার হয়, তাহলে সে যেগুলো ছড়াই দিবে সেটা গ্রহণ করে মানুষ ভালো হয়ে যেতে পারে। তো প্লেটো বলতেছে মানুষ তো জন্মগতভাবেই ভালো, মানুষের এখানে খারাপ ভালো হওয়ার তো প্রয়োজন নাই। এবং একই সাথে এই রিক্সে যাওয়ারই প্রয়োজন নাই, যে খারাপ হবো নাকি ভালো হবো, এই রিক্সে যাওয়ারই প্রয়োজন নাই। কিন্তু কবিতা কি আসলেই তাই করে না? মানুষ ভালো হবে কি না খারাপ হবে সেটা সে নিজের উপর ডিপেন্ড করে হবে। সে একটা সমাজে যখন থাকে, একটা খুনিও সেই রাস্তা দিয়ে যায় যে রাস্তা দিয়ে সে যায়, একটা রিক্সা চালকও সেই রাস্তা দিয়ে যায় সে যে রাস্তা দিয়ে সে যায়, একটা শিক্ষকও সেই রাস্তা দিয়ে যায় যেই রাস্তা দিয়ে সে যায়। তো রাস্তা দিয়ে যায় বলে কি সে খারাপ হয়ে গেল? খারাপ হয়ে গেল না, সে কখনোই খারাপ হবেও না। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, তো কিছু কিছু কনফ্লিক্ট আছে। এখন মনে হতে পারে তোমাদের, যখন এগুলো বলতেছি তখন মনে হয় যে ভাইয়া তাইলে কি প্লেটো রাইট নাকি অ্যারিস্টটল রাইট, কাকে রাইট বলবো? আমরা এইসব তর্কেই যাবো না যে কে রাইট ছিল। হ্যাঁ, আমরা যেটা করব সেটা হচ্ছে যে এরা কি বলছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে সেটাকে নেওয়া। আমরা এটাকে আলাদা করতে যাবো না যে কে রাইট ছিল, প্রয়োজন নাই এটাকে আলাদা করার।
এরপরে যেটা সেটা হচ্ছে যে কাব্যের ধরন। কাব্য মানে আমরা কি বলছিলাম, যে কাব্য হচ্ছে একটা পোয়েট্রি, টাইপ অফ পোয়েট্রি, মানে কবিতা কি কি ধরনের হতে পারে সেগুলো নিয়ে আসলে উনি কথা বলছে। উনি বলছে যে কবিতা হইতে পারে এপিক পোয়েট্রি, ট্রাজিক পোয়েট্রি হইতে পারে, কমেডি টাইপের পোয়েট্রি হইতে পারে, এবং ডাইথেরাম্বিক পোয়েট্রি হইতে পারে। ঠিক আছে, ডাইথেরাম্বিক পোয়েট্রিটা আসলে কি? এখানে বলছে সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে উপাসনামূলক কবিতা। এই যে উপাসনামূলক, যেটাকে আমরা বলতে পারি এই ডাইথেরাম্বিক শব্দের অর্থটা হচ্ছে মহা উৎসব বা মহা উল্লাস। ঠিক আছে, মহা উল্লাস। তো এই মহা উল্লাস মানে হচ্ছে সবাই মিলে একটা উপাসনার যে নৃত্য, হিন্দু ধর্মে যেটা দেখা যায় সেই রকম করে তারা গান গাইবে, গানের মতো করে কবিতা বলবে, এবং আসলে তারা নাচবে একসাথে সবাই মিলে। যেমন ওই যে গীত আছে না, গ্রামগঞ্জে দেখবা যে গীত গিয়ে ইয়াগুলো করা হয়, যদিও সেটা উপাসনার জন্য না, কিন্তু উপাসনার জন্য যেটা হবে সেটা হচ্ছে ডাইথেরাম্বিক হবে, ডাইথেরাম্বিক, যেটা উপাসনার জন্য হবে। ওকে, আমি মনে হয় বুঝাইতে পারছি তোমাদেরকে। আর কমেডি হচ্ছে, কমেডি টাইপের যে পোয়েট্রি সেগুলো কি করবে, মানুষের সাধারণ দোষ ত্রুটি এগুলো নিয়ে হাস্যরসের মাধ্যমে উপস্থাপনা করবে। ট্রাজেডি যেটা করবে সেটা হচ্ছে, ট্রাজেডি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা যেটা উনি এখানে আলোচনা করছে, এবং এটা দুঃখান্ত নাটকের মাধ্যমে আবেগের পরিশুদ্ধি ঘটায়। এরপরে বলা হচ্ছে ইপিক পোয়েট্রি, সেটা হচ্ছে দীর্ঘ বীরত্ব গাথা এবং বীরদের মহান কীর্তি বর্ণনা করে। ইপিক পোয়েট্রি নিয়ে কিন্তু আমরা আগেও আলোচনা করেছি, এবং তোমাদের একটা ফার্স্ট ইয়ারের শুরুতেই একটা এপিক পোয়েট্রি ছিল। এটার নাম কি ছিল একটু কমেন্ট করে জানাতে হবে, দেখি তোমাদের মনে আছে কিনা। আমি হচ্ছে ফেসবুকটা অন করতেছি, এটার নাম কি হবে একটু জানাই দাও। আচ্ছা, আফরোজা আনোয়ার বলতেছে যে পেইড ব্যাচ সম্পর্কে জানাইতে। হ্যাঁ, জানাবো পেইড ব্যাচ সম্পর্কে। তোমরা একটু নামটা জানাই দাও, তোমরা একটু বলে দাও যে আসলে আমাদের হচ্ছে যে তোমাদের ফার্স্ট ইয়ারে যে ইপিক পোয়েট্রিটা ছিল সেই ইপিক পোয়েট্রির নাম কি ছিল, একটু একটু জানাই দাও তোমরা, যে ইপিক পোয়েট্রির নাম কি ছিল। ভুলে গেছে সবাই নাকি? সাইয়ারা দেখেও মোটিভেটেড হয়েছেন আপনি? না না না, সাইয়ারা দেখে কেন মোটিভেটেড হবো? হাই হাই, কি লিখছে এগুলা? ওয়ালাইকুম আসসালাম জামিল। জিতের ছিল, আচ্ছা। আল নাহিয়ান বন্ধু, তুমিও দেখতেছো? ওকে, তাহলে হচ্ছে যে ব্যাপারটা সেটা হলো আমাদের আম, রুবায়েত সাদি লেখছে কীর্তন। ওকে, ইপিক পোয়েট্রি যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাদের ছিল বিউলফ নামে একটা ছিল, মনে আছে? বিউলফ, হ্যাঁ, এই যে জুই লিখছে হচ্ছে বিউলফ। তো বিউলফ নামে একটা ছিল, সেটা তোমাদের এই ফার্স্ট ইয়ারে ছিল ইপিক পোয়েট্রি। ঠিক আছে, ওকে। তো সেটা কিন্তু একটা বীরের কাহিনী নিয়েছিল, এবং বিউলফ নিজেই একটা বীর ছিল সেখানে। এরপরে যদি আমরা বলি, এখানে একটা লাইন আছে, মাস্ট, মাস্ট এবং মাস্ট বি। এই লাইনটা, এই লাইনটা খুবই মাস্ট একটা লাইন, যেটা অবশ্যই 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 তোমরা মানে কি করবা হচ্ছে যে মুখস্থ রেখে দিবা। ঠিক আছে, অবশ্যই মুখস্থ রাখবা এই লাইনটা, এই লাইনটা অবশ্যই মুখস্থ রাখবা। পোয়েটিক্স থেকে যে কোনো কোশ্চেন আসলে এই লাইনটা অবশ্যই লিখবা। এই লাইনে কি বলা আছে, ট্রাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন। এটা আমরা অনেক আগে পড়ে ফেলছি শুরুতেই। দ্যাট ইজ সিরিয়াস, কমপ্লিট অ্যান্ড অফ আ সার্টেন ম্যাগনিটিউড, থ্রো পিটি অ্যান্ড ফেয়ার, ইফেক্টিং দ্য ক্যাথারসিস অফ সাচ ইমোশনস। ঠিক আছে, তো এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে ট্রাজেডি হচ্ছে একটা ইমিটেশন। কিসের ইমিটেশন? ট্রাজেডি হচ্ছে একটা অ্যাকশনের ইমিটেশন, বা যেটা বাস্তবে ঘটে সেটার একটা রূপ। ঠিক আছে, সেটা হচ্ছে ট্রাজেডি, এবং এটা হবে সিরিয়াস একটা ঘটনা নিয়ে। এটার কাহিনীটা কখনোই কমেডি টাইপের কাহিনী হবে না, এটার কাহিনীটা হবে সিরিয়াস। এবং একই সাথে এটা একটা কমপ্লিট কাহিনী হবে। কমপ্লিট মানে এটার শুরু থাকবে, এটার একটা মিডল পয়েন্ট থাকবে, এবং যেখানে ক্লাইম্যাক্সটা ঘটবে আর কি, এবং লাস্টে এটার ফিনিশিং থাকবে। এই ফিনিশিংয়ে ক্যাথারসিস হবে। ঠিক আছে, ফিনিশিংয়ে কি হবে? ক্যাথারসিস অনুভূত হবে। এটাকেই বলা হচ্ছে ট্রাজেডি। এবং এই বিষয়টা থ্রোপ, এই যে এখানে বলছে থ্রোপ, এবং এটি কিসের মাধ্যমে হবে? থ্রো পিটি অ্যান্ড ফেয়ারের মাধ্যমে হবে, যেটাকে অ্যাকচুয়ালি ক্যাথারসিস বলা হচ্ছে, বা ক্যাথারসিস নামক ইমোশন বলা হচ্ছে। ঠিক আছে, এই জন্য এই লাইনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা তোমরা অবশ্যই রাখবা, মনে রাখবে, কারণ এটা পুরো ট্রাজেডি সম্পর্কে আসলে একটা ধারণা দেয়। ওকে, এরপরে যেটা বলতেছে, আমরা যদি সহজ কথায় বলি, এটি একটি গম্ভীর এবং পূর্ণাঙ্গ ঘটনার অনুকরণ, যা দর্শককে ভয় এবং করুণার মধ্য দিয়ে নিয়ে গিয়ে মনের শান্তি দান করে।
ঠিক আছে, মানে একটা গল্প শুরু হইলো এখানে, তারপরে হচ্ছে কিছু সিস্টেম আছে, আমরা সিস্টেমগুলো একটু পরেই পড়বো। তার আগে আমরা জেনে নেই হচ্ছে ট্রাজেডি নিয়ে যে আমরা কথা বলতেছি, ট্রাজেডি আসলে কি কি উপাদান নিয়ে গঠিত, বা ট্রাজেডির ভিতরে কি কি রয়েছে, এই ব্যাপারটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে যাই, তাহলে দেখতে পাবো ট্রাজেডির ভিতরে সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে প্লট থাকে। প্লট মানে কি, প্লট জিনিসটা আগে বুঝতে হবে। দেখো এটা কিন্তু খুবই সিরিয়াস, এবং সিরিয়াস, বি সিরিয়াস অ্যাবাউট দ্যাট, এটা খুবই সিরিয়াস একটা পার্ট। এই পার্টটা অবশ্যই অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে। এই পার্টটা যদি না বুঝো, তাহলে এই পুরো পোয়েটিক্স এর যত আলোচনা করলাম সবগুলাই জিরো, সবগুলোর ভ্যালু কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এইটা খুব সিরিয়াসলি বুঝতে হবে, খুবই সিরিয়াসলি। ঠিক আছে, এটা খুবই সিরিয়াসলি বুঝতে হবে। তো এখানে প্লট সম্পর্কে যেটা বলতেছে, প্লট মানে হচ্ছে একটা কাহিনী, কাহিনী। ঠিক আছে, প্লট মানে কি, প্লট মানে হলো কাহিনী। এবং এই কাহিনীটা কি হবে, কাহিনীটার একটা শুরু থাকবে, একটা মিডল থাকবে, একটু আগে আমরা বললাম, এবং এটা শেষ থাকবে। ঠিক আছে, এবং এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে, অনেক কিছু বিবর্তন ঘটবে। মানুষ হচ্ছে নর্মালি যে একটা ট্রাজিক হিরো হবে, ট্রাজিক হিরো যে হবে, তার ভাগ্যটা শুরুতে অনেক বেশি সুন্দর হবে। কিন্তু ট্রাজিক হিরো আমরা কাকে বলবো, ট্রাজিক হিরো হচ্ছে সে যার ভাগ্য শুরুতে অনেক ভালো থাকবে, হয় সে কোনো প্রিন্স হবে, অথবা সে অনেক বেশি সমৃদ্ধ, সমৃদ্ধশীল একটা মানুষ হবে, এবং ধীরে ধীরে তার পতন ঘটবে। এবং পতন ঘটবে কিসের মাধ্যমে, তার একটা, সে লাইফে একটা ভুল করবে, ছোট্ট একটা ভুল, এবং যেই ভুলের কারণে তার এই ভুলটা লাস্টলি তাকে একটা পতনের দিকে নিয়ে যাবে। শুরুতে সে পতনের কিচ্ছু টের পাবে না, লাস্টে গিয়ে সে পতনের, মানে তার পতনটা কিভাবে হচ্ছে সেই ব্যাপারটা সে আসলে বুঝতে পারবে। এবং এইটাই হচ্ছে আমাদের ট্রাজেডির মেইন উপাদান, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হচ্ছে প্লট, মেইন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এখন অ্যারিস্টটল যেটা করছে সেটা হচ্ছে এই ক্যারেক্টারের চাইতে প্লটকে বেশি গুরুত্ব দিছে। কেন গুরুত্ব দিছে, আমরা নর্মালি কি করি, আমরা হচ্ছে যে কোনো একটা মুভি, যে আমি একটু আগে সাইয়ারের কথা বললাম, এবং এখানে কিন্তু আমি বলতেছিলাম হচ্ছে মনোজ কুমারের কথা, তাই না? মনোজ কুমারের কথা বা মনোজ কুমারের কথা যে আমি সাইয়ারে কেন, 12 ফেলে, 12 ফেলে যে আমি মনোজ কুমারের কথা বলতেছিলাম, এখানে মনোজ কুমারের কথা কেন বলতেছিলাম, কারণ আমি এই জন্য বলতেছিলাম যে ওর কথাটাই আমার মনে আছে। ঠিক আছে, ওর নামটা মনে আছে, কিন্তু নাম মনে থাকা মানে কি, ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট। কিন্তু আসলে এখানে আমাদের যে এর ছিল অ্যারিস্টটল, সে বলছে যে না, ক্যারেক্টার গুরুত্বপূর্ণ না, প্লটটা গুরুত্বপূর্ণ। কারণ একটা কাহিনী তো একটা ক্যারেক্টারকে জীবন্ত বানায় দেয়। আরো তো ওখানে ছিল, আরো তো অনেকগুলো ক্যারেক্টার ছিল ওই জায়গাটায়, 12 ফেলের মধ্যে। সবাইকে কি গুরুত্ব সহকারে আমরা মানে ওইভাবে মনে রাখছি, রাখি নাই। তাহলে কেন আমরা শুধুমাত্র মানস কুমারকেই মনে রাখলাম, এটার সবচেয়ে বড় রিজন হচ্ছে এখানের প্লট, এখানকার কাহিনী, এখানকার গল্প, সেটা। ঠিক আছে, এরপরে ক্যারেক্টার তো আমরা জানি ক্যারেক্টার কি, বিভিন্ন ধরনের চরিত্র যেগুলো আছে, এই চরিত্রটা কি হবে, শুরুতে অনেক উচ্চ বংশীয় থাকবে। উনি যে রুলস এর কথাগুলো বলছে, সেই নিয়মের মধ্যে বলা আছে যে চরিত্রগুলো থাকবে প্রথমত হচ্ছে উচ্চ বংশীয়। ঠিক আছে, উচ্চ বংশ থাকবে এগুলার, প্রিন্স টাইপের কেউ একটা হবে। এরপর যেটা হবে সেটা হচ্ছে যে তারা একটা ত্রুটি করবে, ঠিক আছে, ভুল করবে। এই ভুলটাকে বলা হয় হ্যামার্শিয়া। এখানে লেখাটা উঠতেছে না কেন, হ্যামার্শিয়া, এই ভুলটাকে কি বলা হয়, হ্যামার্শিয়া। তো এই হ্যামার্শিয়া ঘটবে তাদের সাথে। এবং হ্যামার্শিয়ার সবচেয়ে বড় যে জিনিসটা, সেটাকে হচ্ছে হাব্রিস বলে। এই হাব্রিস মানে হচ্ছে এক্সেসিভ প্রাইড বা অহংকার। আমরা বলি না, অহংকার পতনের মূল, অহংকার পতনের মূল, আমরা এটা বলি। তো এইরকম এক্সেসিভ প্রাইডের কারণে তার একটা ত্রুটি হবে, সে একটা মিস্টেক করে বসবে, মানে অতিরিক্ত ভিতরে হচ্ছে উদ্দীপনার কারণে। তোমাদের থার্ড ইয়ারে তোমরা একটা হচ্ছে রাইটিং পাবা, সেটার নাম হচ্ছে ডক্টর ফস্টাস। ঠিক আছে, ডক্টর ফস্টাস, এই ডক্টর ফস্টাস যখন তোমরা পড়ে ফেলবা, তখন আসলে ডক্টর ফস্টাসটাও এই রিলেটেডই একটা ঘটনা, মানে উচ্চ বংশ থাকে, এবং সে কিন্তু একটা ট্রাজিক হিরো এখানে ছিল, ডক্টর ফস্টাসও। এবং সে একটা ভুল করে ফেলে, যার ফলে তার ভাগ্যে আসলে ট্রাজেডিটা ঘটে যায়। থার্ড ইয়ারে এটা চলে আসবে। এরপরে যে ব্যাপারটা, সেটা হচ্ছে ক্যারেক্টারের আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে পদ এবং চরিত্র অনুযায়ী, পদ প্লাস ক্যারেক্টার বা চরিত্র যেটা আছে, এইটা মিলবে। যেমন আমি যদি ধরো তোমাকে এখন মানে কি বলবো, যে কাকে দিয়ে বুঝাই, ধরো মনোজ কুমার,
ছিল। ওকেই যদি আমি, ও হচ্ছে নায়ক, এবং তাকে যদি আমি একটা ফানি ক্যারেক্টারের মতো করে প্লে করাই, তাহলে কি এটা মিলবে? মিলবে না। তো নায়ককে নায়কের মতো করেই প্রেজেন্ট করতে হবে। তো এখানে বলছে অ্যারিস্টটল যে ক্যারেক্টারকে ক্যারেক্টারের মতো করেই প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, তার মানে প্লটে আমরা কি শিখলাম? প্লটে শিখলাম হচ্ছে কাহিনীটা খুবই স্ট্রং হতে হবে, এবং প্লটকেই বলা হয় পুরো যে রাইটিং সেটার আত্মা বলা হয় কাকে? প্লটকে। ঠিক আছে, এবং প্লটের শুরু থাকবে, মধ্য মানে মাঝখানে একটা ক্লাইম্যাক্স হবে এবং শেষ হবে প্লটে, যেটাকে একসাথে বলা হয় ইউনিটি। এই ইউনিটি থাকবে প্লটের ভিতরে। প্লটের ভিতরে কজ অ্যান্ড ইফেক্ট থাকবে, কেন কিভাবে একটা ঘটনা ঘটতেছে, একটা কাহিনীর সাথে আরেকটা কাহিনীর মিল থাকবে। ধরো পর্ব নাম্বার 1, তার মানে পর্ব নাম্বার 1-এর সাথে পর্ব নাম্বার 2 এর একটা মিল থাকবে। এটা হচ্ছে ঘটবে কার মধ্যে? প্লটের মধ্যে ঘটবে। ক্যারেক্টার কি রকম হবে? ক্যারেক্টার হইতে হবে উচ্চবংশীয়, এবং সে একটা ত্রুটি করবে। এই ত্রুটির মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে যে তার পতন ঘটবে, বা এই পতনটাকে বলা হয় ট্রাজিক ফ্লো। ঠিক আছে, ট্রাজিক ফ্লো বলে, এই ট্রাজিক ফ্লোটা তার ঘটবে। ওকে, এবং একই সাথে তার যে সামঞ্জস্য থাকবে ক্যারেক্টারের মধ্যে, মানে চরিত্রের সাথে পদের একটা মানানসই ব্যাপার থাকবে। চরিত্র একরকম, পদ একরকম, এরকম হলে চলবে না। ওকে, এরপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে, ওকে, অনেকে রিয়্যাক্ট দিচ্ছ, থ্যাংক ইউ তোমাদেরকে যারা রিয়্যাক্ট করতেছো আমাদের লাইভে। বেশি মানুষ নাই, খুবই অল্প মানুষ, তবে আমার অনেক ভালো লাগতেছে যে তোমরা কনসিস্টেন্টলি ক্লাসটা করতেছো। এটা খুবই গুরুত্বপূর্ণ, যাদের স্পেশালি ইডেনে মনে হয় কয়েকদিন পর এক্সাম, তিতুমিরে কয়েকদিন পর এক্সাম, তোমাদের জন্য এই ক্লাসটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এরপর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে থট। থট হচ্ছে গভীর যুক্তি। ঠিক আছে, থটটা হচ্ছে কি? গভীর যুক্তিকে বোঝাবে। গভীর যুক্তি কি? যেমন মূল থিমটা কি বা মূল বক্তব্যটা কি? একটা যে হচ্ছে ক্যারেক্টার থাকবে, সে থিঙ্ক করবে, চিন্তা করবে, চিন্তা করে কোনো একটা লজিক বের করবে। এই লজিক বের করা বা যুক্তি দেখানো, এটাকেই বলা হচ্ছে থট। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে ডিকশন। ডিকশন মানে হচ্ছে ভাষা বা কাব্যের অলংকার। আমরা অনেক সময় মেটাফোর পড়ি না? মেটাফোর, সিমিলি, এগুলো পড়ে থাকি। তো এই সিমিলি মেটাফোরটা নিয়ে আসলে উনি কথা বলছে যে এগুলা থাকতে হবে। একটা পোয়েট্রি যখন লেখা হবে, একটা ট্রাজেডি যখন লেখা হবে, এবং এই যে ট্রাজেডির কথা বলতেছি না, উনি কিন্তু ম্যাক্সিমাম টাইমে এটা বলছে পোয়েট্রির ক্ষেত্রে। নাটকের ক্ষেত্রে কিন্তু খুব কম বলছে। পোয়েট্রির ক্ষেত্রে কেন? কারণ গ্রিক যে সময়টা ছিল, গ্রিকে ওই সময়ে, সেই সময়ে আসলে সবাই পোয়েট্রি রিলেটেড আলোচনাটা বেশি করতো, বা পোয়েট্রির ভিতরেই আসলে এই যে ক্যাথারসিস বা যে ব্যাপারটা সেগুলো ছিল। ঠিক আছে, পোয়েট্রির ভিতরে ডিকশন বা এগুলো ছিল। এই হচ্ছে বিষয়। এরপরে যেটা সেটা হচ্ছে মেলোডি। মেলোডিটা হচ্ছে সঙ্গীতের একটা প্রয়োগ। ঠিক আছে, এই যে গল্পটা থাকবে, ট্রাজেডিটা হবে, এই ট্রাজেডির ভিতরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে আহ, গান থাকবে। মানে গান যদি না থাকে তাহলে আসলে এটা ঠিকভাবে হবে না, এবং গানটা গাইবে কারা? এটা হচ্ছে কোরাস নামে একটা মানে গ্রুপ থাকবে, তারা এই গানগুলা গাইবে। ঠিক আছে, এই গানের মাধ্যমে আসলে ট্রাজেডিটা ঠিকভাবে ফুটে ওঠে। যেমন আমরা যেটা করি সেটা হচ্ছে যে দেখা যাবে যে অনেক সময় ওই যে মন খারাপ থাকলে গান শুনি না? তো এই যে মন খারাপ থাকলে যে আমরা গান শুনি, এটার মাধ্যমে কি হয়? আমাদের ভিতরের যে ট্রাজেডি আছে বলেই তো আমরা গান শুনি, তাই কি না? তো এই যে ট্রাজেডি আছে বলেই যে আমরা গান শুনি, এই ট্রাজেডিটাকে আরো গভীরভাবে জাগ্রত করা, মানে আমরা কিন্তু তখন গান যখন শুনি তখন আমরা আমাদের অনুভূতিগুলোকে ঠিকভাবে ফিল করতে পারি, তাই কি না? তো আমাদের অনুভূতিগুলোকে যে আমরা ফিল করতে পারি, এই ফিল করার ব্যাপারটাকেই বলা হচ্ছে কোরাসের মাধ্যমে উনি বলছে যে এটাকে তুলে ধরতে হবে গানের মাধ্যমে খুব সুন্দরভাবে। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে স্পেকটেকল। স্পেকটেকল হচ্ছে দৃশ্যমান প্রভাব বা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিষয়, উনি এটাকে বলছে। এখন সবচেয়ে কম গুরুত্বপূর্ণ কেন বলছে? দৃশ্যমান প্রভাব বলতে আসলে বোঝানো হয়েছে যে এখানে পোশাক, যে যারা এখানে থাকবে, ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা, যদিও কম গুরুত্বপূর্ণ বলছে, কিন্তু এখানে বোঝার ব্যাপার আছে। ঠিক আছে, এখানে বোঝার ব্যাপার আছে। এখানে বলতেছে যে পোশাকের কথা বলা হচ্ছে, যে পোশাক, তারপর যে মঞ্চটা থাকবে ওখানে। ঠিক আছে, যে মঞ্চটা থাকবে, মঞ্চটা অনেক বেশি সুন্দর হতে হবে। মানে যেই কি বলে নাটকটা হবে, সেই নাটকের জন্য মঞ্চ, পোশাক, তারপর বিভিন্ন ধরনের ইফেক্ট যদি ইউজ করা হয়, যেমন সাউন্ড ইফেক্টস যেগুলো আমরা বলি, বা আলোকসজ্জা, এগুলো হবে অনেক সুন্দর। কিন্তু উনি যেটা বলছে সেটা হচ্ছে এই পার্টটা অনেক বেশি কম গুরুত্বপূর্ণ এই ট্রাজেডির 6টা উপাদানের মধ্যে। ঠিক আছে, এন্ড কম গুরুত্বপূর্ণ কেন তোমার কাছে মনে হতে পারে না এমন? যে ভাইয়া তাহলে তো মানে এটাই তো মেন কারণ, যখন একটা নাটক সামনে ঘটবে তার সেটিংটা যদি ঠিক না থাকে তাহলে তো দেখতে ভালো লাগবে না, মজা লাগবে না, তাই কি না বলো? তাহলে
কেন হচ্ছে উনি এটাকে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হিসেবে দিচ্ছে? দেখো, কম গুরুত্বপূর্ণ এই জন্য বলছে, কারণ একটা রাইটার তো একটা নাটক বা একটা কবিতা যেটাই বলে না কেন, একটা রাইটার তো এটা লিখবে নাকি? তো এটা কি একটা রাইটিং ভার্সনে থাকবে, মানে লিখিত একটা ভার্সনে এটা থাকবে। এখন যখন এই জিনিসটা একটা লিখিত ভার্সনে থাকবে, উনি বলছে এই লেখাটা পড়েই, লেখাটা এমন রকমের হতে হবে যেন লেখাটা পড়েই একটা পাঠক তার মনের ভিতরে ভয়, করুণা বা যেটা আমরা কি ক্যাথারসিস বলতেছি, সে সেটাকে ফিল করতে পারে। সবসময় তো নাটক বা কবিতা যেটাই হোক সেটা আর মঞ্চে গিয়ে দেখা সম্ভব না। সম্ভব না। আমরা ম্যাক্সিমাম টাইমে যারা দেখি বা পড়ি, তারা বই পড়ে আমরা এই বিষয়গুলো পড়ার চেষ্টা করি। এবং বই পড়ে যাতে এই অনুভূতির উদ্বেগটা আমাদের মধ্যে ঘটে, উনি সেটাকে বেশি গুরুত্ব দিছে। যে পোশাক, মঞ্চ, ইফেক্ট এগুলো গুরুত্বপূর্ণ না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিতরের যে ইফেক্টটা, সেটা। ঠিক আছে, মানে এই লেখার ভিতরে যে ব্যাপারটা, সেটা এটার মাধ্যমে পাঠকদেরকে আকৃষ্ট করতে হবে। এবং লাস্টলি উনি বলছে যে এই যে এত কিছু আমরা কথা বললাম, প্লট, ক্যারেক্টার, থট, ডিকশন, মেলোডি, স্পেকটেকল, সব কিছু যখন একত্রে ঘটবে, ঠিক আছে, এই সব কিছু যখন একসাথে আমাদের ঘটবে, তখন সেটাকে একমাত্র বলা হবে ক্যাথারসিস, বা তখনই ক্যাথারসিস ঘটবে কোথাও। এগুলো সব একসাথে ঘটতে হবে, তারপরেই একমাত্র ক্যাথারসিসটা ঘটবে, তাছাড়া ক্যাথারসিস ঘটবে না। এটার যদি একটা অংশ বাদ যায়, তাও ক্যাথারসিস ঘটবে না। এটা হচ্ছে মূল ধারণা, একদম কোর যে ধারণাটা, সেটা আমরা এক্সপ্লেন করলাম এখন। এটা একদম মনে রাখতে হবে, তাছাড়া আসলে আমরা ভুল করবো না। প্লটের কথা যদি বলি, প্লট কিভাবে সাজাইতে হবে সেই সম্পর্কে উনি একটা আইডিয়া দিছে। এবং এটার একটা লোক ছিল যার নাম হচ্ছে ফ্রাইট্যাগ। ঠিক আছে, ফ্রাইট্যাগ একটা ব্যক্তি, যার নাম হচ্ছে, ফুল নাম হলো গুস্তাভ ফ্রাইট্যাগ। ঠিক আছে, এই গুস্তাভ ফ্রাইট্যাগ হচ্ছে আমাদের এই একটা পিরামিডের ধারণা দিছে অ্যারিস্টটলের এই পয়েটিক্সের উপর ডিপেন্ড করে। যে পয়েটিক্সের যে মানে ট্রাজেডির যে ব্যাপারটা বা প্লট কিভাবে সাজানো হবে, সেই বিষয়টা নিয়ে উনি এখানে একটা ধারণা দিছে খুব চমৎকার ভাবে। এবং এই যে ধারণাটা উনি দিছে, এটা একটা বইয়ের ভিতরে দিছে, যে বইয়ের নাম হচ্ছে ডাই টেকনিক দি ড্রামাস। ঠিক আছে, এটা হচ্ছে এরকম যে ডাই টেকনিক দি ড্রামাস, এই একটা হচ্ছে বই ছিল, যে বইয়ের ভিতরে আসলে উনি এই ফ্রাইট্যাগ নামে যে ব্যক্তিটা, গুস্তাভ ফ্রাইট্যাগ, উনি আসলে এই ধারণাটা এই বই থেকে, এই বইয়ের ভিতরে আসলে উনি প্রকাশ করছে। এবং এই ধারণাটা আসলে কি বা এই কনসেপ্টটা কি, এটা আমাদেরকে বুঝতে হবে। দেখো, এই কনসেপ্টটার মেইন যে বিষয়বস্তু, সেটা হচ্ছে যে মানে যে কোনো কাহিনী এরকম করে শুরু হবে, এবং যখন শুরু হবে তখন এটা হচ্ছে একটা নোবেল কাহিনী হবে। আমি কালারটা চেঞ্জ করে নিই। এই কাহিনীটা হবে একটা নোবেল কাহিনী, বা নোবেল একটা বার্থ দিয়ে কারো একটা, বা সে হচ্ছে প্রিন্স হবে বা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি হবে, হ্যাঁ, এরকম একটা মানুষের গল্প দিয়ে আসলে শুরু হবে। তারপরে তার একটা রাইজিং অ্যাকশন হবে, তার মানে হচ্ছে গল্পটা ধীরে 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 বাড়তে থাকবে। ক্লাইম্যাক্সে গিয়ে যে খলনায়ক থাকবে, এই খলনায়কের সাথে আসলে একটা বিবাদ তৈরি হবে, বা সে যে কোনো একটা ভুল করে ফেলবে এক কথায় বলতে গেলে। এবং এই ভুলের কারণে তার একটা ফল ঘটবে জীবনে। ঠিক আছে, এই ফল ঘটার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে তার ডিনাউমেন্ট হবে। এটা ঠিক আছে, লাস্টে যেটা হবে সেটা হচ্ছে ডিনাউমেন্ট। ডিনাউমেন্ট মানে হচ্ছে লাস্টে সে অনুভব করতে পারবে যে সে আসলে ভুল করে ফেলছে। এবং এই ফলিং যেই পার্টটা, সেই ফলিং পার্টেই আসলে সে বুঝতে পারবে যে তার মানে কোথায় কোথায় ভুল ছিল, এই ভুলগুলো সে অনুভব করতে পারবে। ঠিক আছে, এই ভুলগুলো সে ধরতে পারবে বা অনুভব করতে পারবে এই জায়গায়, এই মোমেন্টটাই, এই ফলিং মোমেন্টটাই। এবং ডিনাউমেন্ট যে মোমেন্টটা আছে, এই মোমেন্টটাই গিয়ে সে আসলে পুরোপুরি তার যে ভুল সেটা বুঝতে পারবে, এবং এখানে গিয়েই আসলে যারা অডিয়েন্স তারা ক্যাথারসিস অনুভব করবে। তো তোমরা যারা আছো, এটা একটু কেটে গেছে এখানে স্লাইডটা নেওয়ার কারণে। তো তোমরা যারা হচ্ছে নর্মালি কি বলে যে আহ, এই টপিক থেকে যদি কোনো ব্রড কোশ্চেন আসে, সেখানে যদি তোমরা এই পিরামিডটা ইউজ করো, ঠিক আছে, ব্রড কোশ্চেন আসে এবং তোমরা যদি এই পিরামিডটা সেখানে ইউজ করো, চমৎকার একটা কাজ হয়ে যাবে এটা, এই পিরামিডটা যদি ইউজ করে থাকো তোমরা। মানে প্লট নিয়ে তো কথা অবশ্যই উঠবে এই রিলেটেড কোনো লেখার মধ্যে, কারণ এখানে ট্রাজেডি, তারপর হচ্ছে প্লট, ক্যাথারসিস, এই এই সবগুলো নিয়ে এই পুরো রাইটিংটা লেখা। ঠিক আছে, ক্যাথারসিস হবে, সরি, ক্যাথারসিস, এই সব নিয়ে আসলে এই পুরো গল্পটা এসব কিছুর উপরে ডিপেন্ড করে লেখা। ঠিক আছে,
এরপর যেটা সেটা হচ্ছে যে মূল ধারণা সমূহ এখানে হ্যামার্শিয়া ঘটবে। একটু আগে আমরা বলছি হ্যামার্শিয়া কি, হ্যামার্শিয়া হচ্ছে অধিকতর যে বা অত্যধিক যে অহংকার থাকবে, এই অহংকারের মাধ্যমে পতন ঘটবে, এটাকে বলা হচ্ছে হ্যামার্শিয়া। এরপর বলছে পেরিপেটিয়া, এই পেরিপেটিয়াকে অনেকে বলে পেরিফেসিয়া, ঠিক আছে। তো এটার আসল উচ্চারণ হচ্ছে পেরিপেটিয়া। পেরিপেটিয়াটা হচ্ছে একটা তার যে ভাগ্য ছিল, সে যেমন হচ্ছে একটা প্রিন্স ছিল কথার কথা, এখন সে প্রিন্স থেকে সে তার এমন একটা পরিণতি ঘটবে লাইফে, এমন একটা ডাউনফল হবে যাতে করে সে একদম আম, অনেক নিচে চলে যাবে, তার হচ্ছে লো লেভেলে চলে যাবে সে, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যানাগনোরিসিস। অ্যানাগনোরিসিস মানে হচ্ছে সে বুঝতে পারবে, সত্যটা সে লাস্টে জানতে পারবে এবং পরবর্তীতে এখানে ক্যাথারসিস করবে, আবেগের পরিশুদ্ধি বা মানে আমরা যেটা প্রশান্তি বলতেছি, এগুলো নিয়ে আমাদের ডিটেলসে ক্লাসে আমরা আলোচনা করবো আরো বিস্তারিত। এরপরে যেটা সেটা হচ্ছে যে ট্রাজিক হিরো কেমন হবে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে এবং আমার মনে হয় এই প্রশ্নটা ফাইনালে আসার মতো একটা প্রশ্ন, যে অ্যারিস্টটল ট্রাজিক হিরো সম্পর্কে বা অ্যারিস্টটলের আইডিয়াল ট্রাজিক হিরো, ঠিক আছে, সেটা আসলে কি, সেটার ক্যারেক্টারিস্টিক্স কি কি, সেগুলো নিয়ে প্রশ্ন তোমাদের ব্রড কোশ্চেন আসার পসিবিলিটি অনেক অনেক হাই ফাইনালে দাও, ঠিক আছে। আমার মনে হচ্ছে চলে আসছে পরীক্ষায়, 100% চলে আসছে, যাও 100%ই দিয়ে দিলাম। ট্রাজিক হিরো নিয়ে যেই কথাটা, এটা 100% তোমাদের পরীক্ষায় চলে আসছে সেকেন্ড ইয়ারের, এবং এই ট্রাজিক হিরোর ক্যারেক্টারিস্টিক গুলো আমরা এখানে লিখে দিছি যে কি কি ক্যারেক্টারিস্টিক থাকলে একজন ট্রাজিক হিরো হবে, ঠিক আছে। ট্রাজিক হিরো হবে হচ্ছে উচ্চ বংশীয়, সে হবে আনপারফেক্ট বা অপারফেক্ট, তার ভিতরে পারফেকশনটা থাকবে না, ঠিক আছে। সে কোনো না কোনো একটা ভুল করবে, এরকম একটা বিষয় থাকবে। এরপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই ভুলের ফলে তার পতন ঘটবে, এবং এই যে তার পতন, এটা দেখে দর্শকদের মনে একটা সহানুভূতি প্রকাশ পাবে। এসব কিছু ঘটবে ট্রাজিক হিরোর ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে যেটা সেটা হচ্ছে যে পার্সপেক্টিভ শিফট। পার্সপেক্টিভ শিফট বলতে ওই যে আমরা একটু আগে যেগুলো বললাম, অ্যারিস্টটলের কি ধারণা ছিল শিল্পকে উনি কতটা গুরুত্ব দিছে, তারপর হচ্ছে ক্যাথারসিস কি রকম একটা ভূমিকা পালন করে, ক্যাথারসিস হচ্ছে একটা পজিটিভ ভূমিকা পালন করে, ঠিক আছে। যে কোনো গল্পে আমরা মনে করতে পারি যে ক্যাথারসিস হচ্ছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে আমাদের মনে, কিন্তু না, ক্যাথারসিস হচ্ছে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করে। এরপরে বলা হচ্ছে শিল্পের গুরুত্ব। শিল্পের গুরুত্ব প্লেটো যেটা করছে সেটা হচ্ছে শিল্পের গুরুত্বকে অনেক লো ভাবে দেখাইছে। তো এই কথাগুলো যেগুলো আগে পড়ে আসছে এগুলাই বলা হচ্ছে। অ্যারিস্টটল দেখিয়েছেন যে শিল্প কেবল আনন্দ নয়, শিল্প শুধুমাত্র আনন্দ নয়, এটা মানুষকে মানসিকভাবে উন্নত করে। একটা মানুষের শব্দশৈলী, একটা মানুষের কথাবার্তা, একটা মানুষের আচরণ, সবকিছু নির্ভর করে হচ্ছে শিল্পের উপরে, ঠিক আছে। শিল্প, আমরা বলি না যে ভালো মতো কথা বলাটা একটা আর্ট, এই আর্ট মানেই তো শিল্প। আমরা বলি না যে ভালো করে গান গাওয়াটা একটা আর্ট, এই আর্ট মানেই তো শিল্প। আমরা বলি না যে নাচাটা একটা আর্ট, এই আর্ট মানেই তো শিল্প। তার মানে শিল্পটাই একটা মানুষকে মানসিকভাবে উন্নত করে ফেলে, সেই কথাটাই আসলে অ্যারিস্টটল বুঝাইতে চাইছে। এরপর যেটা প্রাসঙ্গিকতা, মানে বর্তমানে এই যে পয়েটিক্স নিয়ে আমরা এত বিশদ আলোচনা করলাম, এই পয়েটিক্স আসলে বর্তমানে কিভাবে কাজ করতেছে বা বর্তমানে এটা কিভাবে ইফেক্ট করে, বর্তমানে এটার কি আসলে রিলেভেন্স আছে, এটা কি ওই যে আমরা শুরুতে বলতেছিলাম যে এটা কি লিভিং, নাকি এটা শুধু এক্সিস্ট করতেছে আমাদের মাঝে। এটা আসলেই লিভিং। কেন লিভিং? কারণ আধুনিক যত নাটক এবং চলচ্চিত্র, সেগুলোর আদি উৎস হচ্ছে আমাদের এই পয়েটিক্স। হলিউডের চিত্রনাট্য যে এখন যেগুলো আমরা দেখি বা যেই ইয়েগুলো দেখি, সেখানে দেখবা যে ইমোশনাল সবকিছু আছে, এবং ইমোশনাল ইমোশনাল সবকিছু আছে, হ্যাঁ। এবং আমরা যদি হচ্ছে খেয়াল করি, আমরা খেয়াল করলে দেখবো যে ছোটবেলায় অনেকে এমন ছিল যে আমাদের যারা বয়স্ক মানুষ ছিল, তারা টিভি দেখতে দেখতে অনেক সময় কান্না করে দিত যদি কোনো সিন চলে আসতো টিভিতে, ঠিক আছে। মানে ট্রাজিক কোনো সিন চলে আসতো, তারা কান্না করে দিত। ইভেন কিছুদিন আগেও যখন স্টার জলসার একটা ভালো রকমের আহ কি বলে যে দাপট ছিল সব জায়গায়, সেই জায়গায় দেখা গেছে যে মানুষ আসলে কষ্ট পাইতো, ইস এই ক্যারেক্টারটা এটা ভুল করতেছে, এটা কেন বুঝলো না কিরণমালা কেন এটা বুঝলো না, ঠিক আছে, যে কটকটি তাকে এখানে বিপদে ফেলতে চাচ্ছে। এই ব্যাপারগুলা কি হয়েছে, এই ব্যাপারগুলা হচ্ছে আমাদের এই জায়গাটায়, মানে আগেকার মানুষ কিন্তু এটা ফিল করতো এই বিষয়গুলা। এবং এই ফিল করাটা কই থেকে আসছে, এই যে ফিল করতেছে, ক্যাথারসিস অনুভব হচ্ছে বা তার ভিতরে একটা ফিলিং জাগ্রত হচ্ছে, একটা ইমোশন জাগ্রত হচ্ছে, এটা কিন্তু এখনো আমরা দেখতে পাই। এরপর বলছে ওডিপাস, এটা ওডিপাস হবে না, এটা হচ্ছে ইডিপাস। ইডিপাস কমপ্লেক্স থেকে হ্যামলেট, সবখানে অ্যারিস্টটলের এই যে ধারণাটা, এটা আসলে প্রকাশ পাইছে। তোমাদের এটার পরে যেটা আছে, এখানে কিন্তু ইডিপাস আছে তোমাদের ড্রামার মধ্যে, এবং ইডিপাস যেটা আছে, ইডিপাস ক্যারেক্টারের ভিতরেও কিন্তু ট্রাজিক হিরো সে একটা, এবং এটা আসলে ভাইয়া আমাদের চোখে ভাসে না, স্ক্রিনে লেখা অনেক ছোট। উম লেখাটা তো ক্লিয়ার মনে হচ্ছে আমার কাছে টুকটাক।
ওকে, সমস্যা নাই, আরো একটু বড় করে। ও, ডিসপ্লে লেখাগুলা, আচ্ছা আচ্ছা, এটা বলবা তো? না, আমি যেগুলো হাতে লিখতেছি এগুলা না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি যে ডিসপ্লে লেখাগুলো অনেক ছোট। ওকে, এটা বড় করে দিলাম। এরপরে যেটা বলতেছে সাহিত্যের শাশ্বত ধ্রুপদী শিক্ষা, মানে সাহিত্য আসলে কেমন হওয়া উচিত সেই বিষয় নিয়ে পয়েটিক্স আলোচনা করে। আমরা যদি দেখি যে টাইমলেস একটা প্রিন্সিপালের কথা যদি বলি, আজও বিশ্বের শ্রেষ্ঠ যে বিশ্ববিদ্যালয়গুলো সেগুলোতে এই তত্ত্বগুলো পড়ানো হয় এবং নতুন নতুন সাহিত্যের ভিত্তি হিসেবে এগুলা কাজ করে। একটা নতুন সাহিত্য কেমন হবে সেটার ভিত্তি হিসেবে এগুলা কাজ করে। আমরা একদমই ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি, এখন তোমাদের প্রশ্ন নিব আমরা। তো প্রশ্ন নেওয়ার আগে যেটা করব সেটা হচ্ছে, অনেকের মনে হতে পারে যে এটা তো বেসিক ডেভেলপমেন্ট ক্লাস, তাই না? আমরা বলে দিয়েছিলাম যে এটা হচ্ছে একটা বেসিক ডেভেলপমেন্ট ক্লাস। তাহলে আমাদের পূর্ণাঙ্গ ক্লাসটা কি? এই ক্লাসটা শেষ করার আগে বা এই এই লাইনটা আমরা বুঝবো, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা লাইন। এই লাইনটা বোঝার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে একটু আমাদের আহ, যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, মানে কি বলে এটাকে, লাইভটা এই পাশে রেখে দিই। ওকে, আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা দেখে আসবো যে আমাদের আসলে পেইড ব্যাচের যে শিটগুলা, লেকচার শিট, সেগুলোকে এবছর আমরা কিভাবে সাজিয়েছি। দেখো, পেইড ব্যাচের যে লেকচার শিটটা সেটা হচ্ছে দেখতে অনেকটা এরকম। এবং এখানে মানে এটা একটা বই অ্যাকচুয়ালি, এটা আমাদের কোর্সে যারা এনরোল করবে তাদেরকে আমরা এই বইটা প্রোভাইড করে দিব। এবং টোটাল আমাদের কোর্স ফি হচ্ছে আমরা রাখছি, টোটাল কোর্স ফিটা, ওহো এটা তো মিশে না, টোটাল কোর্স ফিটা আমরা এই বছরে রাখছি হচ্ছে খুবই মিনিমাল। এবং আমার মনে হয় একটা বই সাথে, ঠিক আছে, আমাদের কোর্সে কি থাকবে, বই থাকবে, এই যে বেসিক ডেভেলপমেন্ট ক্লাসগুলো আমরা নিব, তারপর হচ্ছে আরো লাইভ ক্লাসেস থাকবে এবং যেখানে আমরা আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ডিসকাস করব, যেমন বলতে গেলে ডিটেলস নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে। এবং আমরা বই দিয়ে দিব এখানে, সবচেয়ে বড় বিষয় যেটা, তোমাদেরকে পিডিএফ দেখে দেখে পড়তে হবে না বা এই প্রবলেমটা থাকবে না। এবং বইটা কেমন হবে, বইয়ের একটা লুক দেখায় দেয় ভিতরের চ্যাপ্টারগুলোর। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 1 ছিল পয়েটিক্স। এই যে দেখো, শুরুতে ঢুকতেই কি হচ্ছে, একটা পয়েটিক্স সম্পর্কে মানে অ্যারিস্টোটলের ফুল একটা ধারণা তোমার অ্যাট এ গ্ল্যান্স তোমার চোখের সামনে। এবং এটা গুরুত্বপূর্ণ কেন জানো? এই বইটা কখনো তোমরা নষ্ট করবে না, হারাই ফেলবে না। কারণ এই বইটা হচ্ছে তোমার এনটিআরসি যে এক্সামগুলো আছে, এনটিআরসিএ বা শিক্ষক নিবন্ধন যে এক্সাম, সেখানে তোমাদের এখন সাবজেক্টিভ করা হচ্ছে, ঠিক আছে। এই সাবজেক্টিভ করার কারণে আসলে এখানে খুব বেশি তথ্য দরকার বা মানে এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো আসবে, যার কারণে এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এই জন্য আমি এই বইটাকে এমনভাবে সাজাইছি যাতে করে এখন থেকে পড়লেই তোমাদের এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। দ্যাট মিনস তোমরা জবের জন্য প্রিপেয়ার্ড, আবার তোমরা হচ্ছে একাডেমিক লাইফেও অনেক বেশি ভালো করবা। তো দেখো এখানে আমরা টোটালি কি করে ফেলছি, আমাদের এই বইটার ভিতরে আমরা হচ্ছে খুব সুন্দর করে এখানে টোটালি অ্যাট এ গ্ল্যান্স তোমাকে সবগুলো তথ্য অ্যারিস্টোটলের দিয়ে দিছি, সে কি ছিল, সে আসলে কেমনে কি করছে, ঠিক আছে, সবকিছু দেওয়া আছে। এরপরে যেটা সেটা হচ্ছে যে পয়েটিক্স সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে যে পয়েটিক্স আসলে কি। আমি বইটা একটু ঘুরে ঘুরে দেখাই তোমাদেরকে। ইমেজের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা ইমেজ অ্যাড করছি, করে করে এটাকে আরো ক্লিয়ারলি যাতে বোঝানো যায়, সেইভাবে ভিজুয়ালি বোঝানো যায়, সেই ব্যাপারটা আমরা অ্যাড করার চেষ্টা করছি। যে এইভাবে আমরা আমাদের বইটাকে সাজাইছি, হ্যাঁ। তো যারা আমাদের কোর্সে এনরোল করতে চাও, 1999 টাকা আমাদের কোর্স ফি থাকবে এবছর। এবং এখানে বই থাকতেছে, ক্লাস থাকতেছে, সবকিছু থাকতেছে, ঠিক আছে। এই যে দেখো, মানে ব্যাপারটা হচ্ছে এমন, আরেকটু ভালো করে বুঝাই দেই। ধরো এখানে তুমি রাইটার সম্পর্কে পড়ে ফেললা, এরপরে তুমি পয়েটিক্সের যেই তথ্যগুলা কেমনে কি, এই যে আমি এতক্ষণ আলোচনা করলাম, এটার পাশাপাশি যখন তুমি এগুলো একবার রিডিং পড়ে ফেলবা, তখন আর তোমার কোনো কিছু অজানা থাকবে না, ঠিক আছে। দেখবো সবকিছুই তোমার জানা হয়ে গেছে। এরপর যেটা, এই যে বাংলাতে সম্পূর্ণ একটা সামারি দেওয়া আছে, এটার কাজ কি? এটা শুধুমাত্র বাংলা, আমরা আগে ইংরেজিতেও সামারিটা দিয়ে দিতাম, ঠিক আছে। তো এই বছর আমরা যেটা করছি সেটা হচ্ছে বাংলাতে শুধু সামারিটা রাখার চেষ্টা করছি। এবং বাংলাতে রাখলে সুবিধাটা কি? বাংলাতে রাখলে সুবিধা হচ্ছে তোমরা যেটা করবা, এটা হলো যে এখানে যে বাংলা লেখাগুলো আছে এগুলাকে তোমরা ইংরেজিতে ট্রান্সলেট করবা। বুঝাইতে পারছি? ইংরেজিতে ট্রান্সলেট করবা এবং এই ট্রান্সলেশনের ফলে কি হবে, তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা বাড়বে, ঠিক আছে। একই সাথে তোমাদের এই টেক্সটটা পড়া হয়ে যাবে। তাহলে কয়টা উপকার হইলো বলো তো? দুইটা। একটা হচ্ছে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল বাড়তেছে, 2 নাম্বার হইলো তোমার একই সাথে এই পুরা টেক্সটটা খুব গভীরভাবে পড়া হয়ে যাইতেছে। তাইলে তোমার রেজাল্ট ভালো কেন হবে না বলো? 1 টাকা কি ছাড় দিছেন? হ্যাঁ, 1 টাকা ছাড় তোমাদের জন্য।
আসলে বইয়ের খরচ অনেক বেশি তো এই আর কি, তাছাড়া প্রবলেম ছিল না। তো এই যে দেখো যা যা নিয়ে আলোচনা করলাম, মাইমসিস, তারপর হচ্ছে হ্যামার্শিয়া, পেরিপেটিয়া, তারপর হচ্ছে অ্যানাগনোরিসিস, তারপর হচ্ছে ক্যাথারসিস, সবকিছু আছে এখানে। এরপরে যেটা সেটা হচ্ছে আমরা কোশ্চেন অ্যাড করে দিচ্ছি এখানে। একদম বইয়ের মানে পড়ে আসলা, পড়ে আসার পরে তোমার এখানে প্রশ্ন উত্তরগুলো থাকবে, এই যে প্রশ্ন উত্তর, এই প্রশ্ন উত্তরগুলো তুমি এখান থেকে পড়ে ফেললা। দ্যাট মিনস তুমি একটা চ্যাপ্টারের ভিতর থেকে ঢুকে পুরো জিনিসটাকে একদম আয়ত্ত করে, আমাদের ক্লাস তো পাশাপাশি আছে, এই যে অনেকগুলো ডিটেলস বলতেছি একটা ক্লাসের ভিতরে, সবকিছু তোমাদের একদম মাথার ভিতরে গেঁথে গেল। তো কেন রেজাল্ট ভালো হবে না, তা এরপরেও কেন রেজাল্ট ভালো হবে না এখন বলো আমাকে। ইভেন এখানে কিন্তু এই যে লাইনগুলো অ্যাড করা আছে, দেখো যে লাইনগুলো, যে একটু আগে ট্রাজেডি নিয়ে কথা বলতেছিলাম, যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছিলাম, সব লাইনগুলো এর ভিতরে ইনক্লুডেড। সব লাইন, গুরুত্বপূর্ণ যত লাইন আছে। তো এই লাইনগুলোই আবার কোথায় আছে জানো? এই লাইনগুলোই আবার এই যে এখানে আছে, মানে এই তোমার হচ্ছে কি বলে, এক্সপ্লেনেশনের মধ্যে আছে। তার মানে বই না পড়েও তোমার বইয়ের ভিতরের যত তথ্য সব তুমি এক জায়গায় পেয়ে যাইতেছো। এটা খুব বেশি ইফেক্টিভ না? আমার কাছে মনে হয় অনেক বেশি ইফেক্টিভ। কে যেন একটা লাভ রিয়েক্ট দিল, তাকে অনেক বেশি ধন্যবাদ। ঠিক আছে, কারণ সঠিক সময়ে সঠিক কাজটা সে করে ফেলছে। ওকে, তো উপসংহারে আমরা বলছিলাম যে উপসংহারে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে পোয়েট্রি ইজ সামথিং মোর ফিলোসফিক অ্যান্ড অফ গ্রেভার ইম্পোর্ট দ্যান হিস্ট্রি। তো এখানে অ্যারিস্টটল কি বলছে, সেটা বলছে যে পোয়েট্রিটা অনেক বেশি ফিলোসফিক, ফিলোসফিক মানে যুক্তি নির্ভর, অনেক বেশি যুক্তি নির্ভর একটা পোয়েট্রি, এবং অ্যান্ড অফ গ্রেভ ইম্পোর্ট দ্যান হিস্ট্রি, এটার ইম্পর্টেন্সটা অনেক বেশি কিসের চাইতে, হিস্ট্রির চাইতে। হিস্ট্রির চাইতেও উনি এটাকে ওপরে রাখছে। প্লেটো কিন্তু হিস্ট্রি নিয়ে অনেক কথা বলতো, ঠিক আছে, ইতিহাস নিয়ে অনেক কথা বলতো, এবং অ্যারিস্টটল বলছে যে না, হিস্ট্রির চাইতেও অনেক ওপরে পোয়েট্রি। এটা কিন্তু বিশাল একটা সমালোচনা করার মতো লাইন। এবং উনি যে এই কথাটা বলছে যে হিস্ট্রির উপরে পোয়েট্রি, এটা কেন, মানে হিস্ট্রির উপরে কিভাবে? হিস্ট্রি হচ্ছে, উনি যুক্তি দিচ্ছে এখানে যে হিস্ট্রি যেটা করে সেটা হচ্ছে যে একটা স্ট্যাটিক নলেজ দেয়। যেমন 1971 সালে যুদ্ধ হয়েছে, ঠিক আছে, 1971 সালে যুদ্ধ হয়েছে, কিন্তু পোয়েট্রি যেটা করে সেটা হচ্ছে অতীত সম্পর্কে বলে, বর্তমান সম্পর্কে বলে, এবং ভবিষ্যতে, এই যে যেমন আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম যে বই পড়া, বা এই যে পোয়েটিক্স এর কথাই যদি বলি, পোয়েটিক্স একটা রাইটিং, এবং এই রাইটিংটা এখন পর্যন্ত লিভিং এবং এক্সিস্টিং, দুইটাই। এবং এমন অনেক রাইটিং আছে যেগুলা লিভিং এবং এক্সিস্টিং সব জায়গায়, ঠিক আছে। তো এইরকম একটা স্ট্যাটিক, মানে এটা কোনো স্ট্যাটিক জিনিস না, এটা হচ্ছে পোয়েট্রিটা হচ্ছে একটা ডাইনামিক জিনিস, একটা টাইমলেস জিনিস, যেটা আজীবন চলতে থাকবে। বুঝাইতে পারছি? তো এই ব্যাপারটার জন্য উনি বলছে যে পোয়েট্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচাইতে এটা আসলে ইম্পর্টেন্ট, মানে হিস্ট্রির চাইতেও উনি এটাকে অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে দিছে। তো আশা করছি তোমাদেরকে আজকের ক্লাস আমি খুবই ভালো মতো ডেলিভার করতে পারছি, এবং তোমরা বুঝতে পারছো। তোমরা তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে আস্ক করতে পারো, এবং প্রশ্নের পাশাপাশি ইমপ্রুভমেন্ট বা ফার্স্ট ইয়ারে যদি কেউ থেকে থাকো, তাদের যে কোনো রকমের প্রশ্ন থাকলে লাইভে আমাকে করতে পারো। আমি তোমাদেরকে প্রশ্ন আহ, হচ্ছে উত্তর দেওয়ার জন্য আমি রেডি। ওকে, আমাদের ক্লাস মোটামুটি শেষ এখানে। তো তোমরা তোমাদের প্রশ্ন করতে পারো, যে কোনো কেউ যে কোনো ধরনের কোর্স রিলেটেড বা যে কোনো রকমের প্রশ্ন আমাদেরকে করতে পারো এখন। কোনো প্রশ্ন আছে? না থাকলে সেটাও লিখে দাও যে নাই, ঠিক আছে। প্রশ্ন যদি না থাকে তাও লিখে দাও যে না, প্রশ্ন নাই, তাহলে বুঝতে পারবো, কারণ লাইভ তো, আমি তো বুঝতে পারতেছি না। প্রশ্ন থাকলে সেগুলা বলো, না থাকলে সেটাও বলো। কিন্তু বলো, বলাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কথা বলা কিন্তু মানুষের জীবনে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না? এই কথা বলা হয় না দেখে অনেক কিছু হারায় যায়, কথা বলা হয় না বলে অনেক অভিমান চাপা পড়ে যায়। কথা বলাটা অনেক গুরুত্বপূর্ণ।